আমরা একটা ইয়ে সৃষ্টি করি না যে সময়ের মধ্যে নিয়মানুসারের মধ্যে আমরা থাকতে পারি, কতক্ষণ বলতে থাকতে পারি। কেন অন্যান্য সমস্ত বিধায়করা তারা হয়রান হয়ে যায়, ক্লান্ত হয়ে যায় 5টার পরে? আমাকে শেষ করতে দিন প্লিজ। আমরা এজ এ ভিডিও দিলে দেখা হিসেবে আপনি 30 থেকে 35 মিনিট হবে, বাকি সব আপনাদের অপোজিশন বেস থেকে সমালোচনা হবে, হবেই। কিন্তু না না, যে সিস্টেমটা বেরিয়ে না, এটা কি অনন্তকালের ব্যাপার? কি আমি 5টার পরে কেন হবে? আপনি আমার থেকে অনেক বেশি অভিজ্ঞবান। অনেক জায়গায় দেখলাম, শুনলে আপনারা বিশ্বাসই করবেন না। ওয়ান ডেতে বাজেট পাস, ওয়ান ডেতে আলোচনা ফিনিশ। গোয়াতে দেখলাম, গোয়াতে আমি নিজে দেখলাম, জান না, আমি দেখলাম। আমাকে বাজেট পেশের দিনে আমন্ত্রণ ছিল আমার। বাজেট নিয়ে অলরেডি কমপ্লিট কিয়া, আলোচনা করবো, কথা বলবো। এখানে আলোচনা করতে, কথা বলতে গিয়ে অন্যকে ক্রিটিসিজমের চাপা করে ফেলে যদি কিছু নেগেটিভ কথা বলতে পারি, হোক যে সময়টা ভাগ করে দিয়েছে 11 পয়েন্ট দেবো, 11 বিরোধী 11 পয়েন্ট না, 5জন বললো না, 7.30 যোগ হবে কোন জায়গার মধ্যে। ঠিক আছে, আমি তো অন্য কিছু ওনাদের বেশি বলুক, আমার আপত্তি নাই, আমাদের থেকে একটু বেশি বলুক, ওকে, কিন্তু আনসার্টিন কাম তো হওয়া উচিত। Now we'll try to control the session within the fight. বাস বলো, শুরু করো প্লিজ। বাজেটকে কনস্ট্রাকটিভলি সত্যিকারের যাতে ত্রিপুরাজ্যের বিকাশে, সেখানে আমাদের তরফ থেকে আমাদের সমস্ত অভিজ্ঞতা যতটুকু বলতে পারি আমরা এখানে বলতে পারি। আমাদের পরামর্শ শুনবেন কিছু, তাদের হাজারবার বলবেন সেরকম নট অনলি আনলিমিটেড পিরিয়ড হবে। আপনি কেন আপনি করছেন আনলিমিটেড শুরু করুন। তো ঠিক আছে, শুরু করি। ওনারা 6 দিন চেয়েছিলেন, 1 সপ্তাহ চেয়েছিলেন, আমরা 7 দিন বাড়িয়ে দিয়েছি, 1 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। ওকে, শুরু করুন। কাউন্টার যাচ্ছেন কেন আপনি? সকলে কাউন্টার দেন, বলুন। ঠিক আছে। Nono Forum Ganan Speaker Lomka sir, good afternoon. স্যার, শুরুতে এটা মাননীয় অর্থমন্ত্রীর তৃতীয় বাজেট, অবশ্যই প্রথমে একটা ধন্যবাদ আমি দেব যে গত দুটো বাজেটে শুনেছি, অন্তত এই বাজেটে যে এই রোগ সারাই করতে গেলে পরে রোগীদেরকে অনেক এত ট্যাবলেটও খাওয়াতে হয়, অন্তত তিনি চেষ্টা করেছেন তার উপর একটা মিষ্টির প্রলেপ দিয়ে কিভাবে ত্রিপুরার এই আগামী দিনের ইয়ের জন্য, জনগণের জন্য কিছু করা যেতে পারে চেষ্টা করেছেন, অবশ্যই ধন্যবাদ। কিন্তু স্যার, অবশ্যই এটা আমরা বিরোধী বেঞ্চে আছি বলে নয়, সামগ্রিকভাবে এই রাজ্যের বিকাশ আমাদের সবারই বিকাশ, আমাদেরও দায়িত্ব। তো সেদিক থেকে এই বাজেটের যে অ্যালোকেশন বা তার যে দিশা, সেগুলো যেভাবে আমরা দেওয়া হয়েছে বা অতীতে লক্ষ্য করে এসেছি বিগত 7 বছর, সে অভিজ্ঞতা থেকে আমরা আমাদের যে কনস্ট্রাকটিভলি, পজিটিভলি আমাদের সাজেশন করে রাখবো। রিজার্ভ বেঞ্চ এটা কতটুকু গ্রহণ করবেন এটা তাদের ব্যাপার। আশা করি তারা নিশ্চয়ই যে সিনসিয়ারলি কনসিডার করার চেষ্টা করবে। এই বাজেট ভাষণ শুরু করতে গিয়েই স্বাভাবিকভাবে, একটু সঙ্গতভাবে মাননীয় অর্থমন্ত্রী সারা দেশের কথা, আমাদের ইউনিয়ন বাজেটের কথা এবং গত 11 বছর ধরে দেশের অর্থনীতির কথা কিছু বলার চেষ্টা করেছেন। আমিও শুরুতে এগুলো দিয়েই
একটু ভূমিকা আমি করতে চাই। কেননা তার প্রকৃত চিত্র যদি বলা না হয়, দেয়া না হয়, তাহলে কেন এই সংকট আছে, কেন এই যে সীমাবদ্ধতার মধ্যে আমাদের বাজেট যেরকম প্রস্তাব করা হয়েছে এটা সেভাবে না হয়ে আরো বেশি যে জনমুখী, আরো বেশি ইনক্লুসিভ হওয়া উচিত, এ কথা বলা দরকার। স্যার, যে আমাদের দেশের সরকার দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তরিক চেষ্টা করছে, এতে কোনো আপত্তি নেই, এটা আমাদের সবারই। কিন্তু আমরা কি চিত্র দেখছি, যে যেমন এই দেশের যে রিয়েল জিডিপি গ্রোথ কনস্ট্যান্ট প্রাইস বেসিসে বেস ইয়ার যদি 2011-12 ধরা যায়, যেটা ছিল 6.4%, 2004-05 থেকে 2013-14 অর্থাৎ বর্তমান যে কেন্দ্রীয় সরকার আসার যে 10 বছর, এটা এখন দাঁড়িয়েছে 5.1%, 14-15 থেকে 2024-25 ইংরাজি, কত 10 বছর। তো এখন যেরকম ভাবে বিকশিত ভারত করার চিন্তা ইত্যাদি বলা হচ্ছে, যদি পেস অফ গ্রোথ এটা বিগত 10 বছরে নেমে যায়, স্বাভাবিকভাবেই অনেক বড় বড় প্রচার হতে পারে, রেটরিক হতে পারে, কিন্তু বাস্তবে তার প্রতিফলন যে হচ্ছে না, এটা আমরা বহু ক্ষেত্রে দেখছি। যেমন যে বিশেষ বিশেষ ক্ষেত্রগুলি যেখানে এই ডেভেলপমেন্ট সিনারি, তার সেক্টর পারফরমেন্স গুলো অত্যন্ত নৈরাশ্যজনক। যেমন সেকেন্ডারি সেক্টর, ইন্ডাস্ট্রি এবং লাইট, এটা 7.6% থেকে নেমে 5.1%। বিজনেস সেক্টর বা পরিষেবা ক্ষেত্র, এটা 7.3% থেকে 5.4 সেক্টর নেমে এসেছে, যার প্রভাব যে আজকে যে আন্তর্জাতিক ক্ষেত্রেতে আমাদের দেশের তার যে গ্রহণযোগ্যতা বা আমাদের শেয়ার, আমরা যতই নিজেদেরকে বলি আমরা বিশ্বগুরু হয়ে গেছি, ফাস্টেস্ট গ্রোয়িং অর্থনীতি এটসেট্রা, এটা মোটে এটা শুধু একটা উদাহরণ আমি দিচ্ছি, যে 2রা এপ্রিল 2014 বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার সময়তে তার একটু আগে $1 তার টাকায়, ভারতীয় মুদ্রায় তার মূল্য হলো 59 টাকা 65 পয়সা। 13 মার্চ 2025 তারিখে এখন দাঁড়িয়েছে 87 টাকা 08 পয়সা। কোথায় ছিল 59 টাকা বা 60 টাকা, এটা এখন 87 টাকা। আমি কথাটা বললাম এই কারণে যে এতে আমাদের যদি টাকার দাম এত নেমে যায়, ডলারে কিনতে গিয়ে যদি আমাদের বৈদেশিক যে এই ফরেন মানে এক্সচেঞ্জ থেকে আমার নেমে যায়, তাহলে যে দেশের অর্থনৈতিক স্থিতি কোথায় থাকবে। এবং গত 5 মাস সময়কালে এইভাবে আমাদের টাকার দাম কমে যাওয়ার কারণে আমাদের দেশ থেকে বৈদেশিক বিনিয়োগ 1,12,000 কোটি টাকা নেমে গেছে। আমাদের দেশ থেকে বিদেশি বিনিয়োগ অন্য দেশে চলে যাচ্ছে। তো এই যে এই তথ্যগুলো আজকে সেন্টার অফ মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি, IMF, আরো বহু আন্তর্জাতিক সংস্থা যেগুলো থেকে আমরা রিপোর্ট করি, আজকে তারা আমাদের দেশের অর্থনৈতিক ইতিহাস দেখাচ্ছে। স্যার, এই যে 2025-26 সালের যে বাজেট পেশ হলো এই ক্যান্ডিডেট,
পাশ হয়ে যাবে বুদ্ধি। প্রত্যেক বাজেটের আগে একটা অর্থনৈতিক প্রতিবেদন পেশ হয়, ইকোনমিক সার্ভে রিপোর্ট। সে সার্ভে রিপোর্ট অনুযায়ী বলছে 90% অফ দি ইন্ডিয়ান পপুলেশন তারা তাদের ন্যূনতম, অর্থাৎ যেটা না কিনলেই না হয় তার বাইরে অতিরিক্ত কিছু কেনার ক্ষমতা রাখছে না। এবং এমনকি নীতি আয়োগ, আমাদের প্রধানমন্ত্রীর যে খুবই আদরের বা খুবই যত্নের সংস্থা, তার সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট 35% মহিলা তারা ব্যাংক থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছেন তাদের স্বর্ণালঙ্কার ব্যাংকে বন্ধক দিয়ে। তো কি অবস্থা হলে পরে আম জনতার চেহারা হয়। কিন্তু অন্যদিকে আমরা কি দেখছি যে 2014 সালে আমাদের দেশে যতজন বিলিয়নিয়ার, $100 কোটি মালিক, একদিকে যখন দারিদ্র্যসীমার নিচে, ক্রয় ক্ষমতা নেই, এই অংশের সংখ্যা বাড়ছে, অন্যদিক থেকে যে বিলিয়নিয়ার 100 জন ছিল 2014 সালে, এটা ফোর্বস ম্যাগাজিন 2024-এর রিপোর্ট অনুযায়ী এটা এখন মোর দেন 200। এটা শার্প কন্ট্রাস্ট। একদিকে বাড়ছে বিলিয়নিয়ার, আরেকদিকে বাড়ছে মিলিয়নিয়ার, অর্থাৎ সর্বস্ব পান মানুষ। আজকে দেশের এই চেহারা, কেননা যে আমাদের অর্থনীতি ভালো চলছে না, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অতি সম্প্রতি আমাদের দেশের এই বর্তমান সরকারের সাথে বা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমেরিকার এই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো বন্ধুত্ব, মাই ডিয়ার ডোনাল্ড বলে ডাকেন। আমেরিকাতে গেলে হাউডি মোদি অনুষ্ঠান হয়। দেখা গেল আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই দেশে থাকাকালীন আমাদের ভারতীয় নাগরিক এদেরকে হাতে পায়ে কোমরে বেঁধে যে মাল বহন করার ট্রেনে বোঝাই করে করতে পাঠানো হয়। আমি প্রাথমিকভাবে এটা বললাম যে আমাদের এই চিত্র এ থেকে বেরিয়ে আসতে গেলে পরে যে অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে আমাদের যে সহযোগিতা চাই, কিন্তু আজকে দেশে যে নীতিতে অর্থনীতি চলছে সেই নীতিতে দেশ যেমন তার অর্থনীতি যেমন বিকশিত হচ্ছে না, স্লোগান যাই থাক, আর রাজ্যগুলোও তারা যদি সেখান থেকে বেরিয়ে আসার জন্য সেই পথ অনুসরণ করে তাহলে তার রাস্তা, তার গতিমুখ তাই হবে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে আমি এখানে সব ডিপার্টমেন্টের কথা বলবো না, যে সমস্ত ডিপার্টমেন্ট খুবই ইম্পর্টেন্ট। মাননীয় অর্থমন্ত্রী বহু খেটে খুঁটে তার টিম সহ সেখানে কিছু চিঠি ফোটা দেওয়ার চেষ্টা করেছেন। আমি সম্পর্কে বলতেছি যে এতে আমাদের মতো রাজ্যে বা ভারতবর্ষের অন্য রাজ্যেরও সেখানে বিকাশ সেরকম যে এই বাস্তবিক কিছু আমরা আশা করতে পারি না। যেমন এগ্রি অ্যান্ড এগ্রি অ্যালাইড, আমাদের দেশকে যেমন বলা হয় আগ্রারিয়ান, আমরা আগ্রারিয়ান কেন বলি আমরা? কারণ যে স্বাধীনতার এত বছর বাদেও, স্বাধীনতার প্রাককালেও বা স্বাধীনতার এই একদম জন্মলগ্নে তখনও আমাদের দেশের জিডিপির মোর দেন 50%, প্রায় 60% এটা আসতো ফ্রম দি এগ্রিকালচার। অর্থাৎ দেশের তখনকার অর্থনীতির যোগান এগ্রিকালচার থেকে বেশি ইন্ডাস্ট্রি ছিল না, সম্পদ থাকলেও। আর এই এগ্রিকালচার থেকে মোর দেন 80% তাদের জীবন জীবিকা, তার উপরে ভিত্তি করেই আমাদের দেশে মানুষের দুবেলা মানে খাওয়া দাওয়া সাথে চলত। আজকে স্বাধীনতার 7.5 দশক বাদেও, হ্যাঁ, আমরা মহাকাশে লোক পাঠিয়েছি, অনেক বিকাশ হয়েছে, তো হবেই, কিন্তু ডিপেন্ডেন্স আপন দি প্রাইমারি
sector, agrarian sector, in terms of our number of population, তখনও যা ছিল আজকে প্রায় সেই জায়গাতে, তখন একটু বেশি, মোর দেন 80%, এখন মোর দেন 70%, অর্থাৎ এই এগ্রিকালচার থেকে বেশিরভাগ মানুষের ভরণ পোষণ, খাওয়া দাওয়া, এভরিথিং সেখানে হয়। আমাদের রাজ্য তাই। তাহলে সেই জায়গায় আমাদের রাজ্যের যে এগ্রি অ্যান্ড অ্যালাইড সেক্টর, এটা সম্পর্কে আর একটু ভালোভাবে ভাবা দরকার। রিসোর্সের যাই থাক, সেন্ট্রাল শেয়ার অফ ট্যাক্সেস থেকে আমরা যাই পাই, হোয়াট এভার, কাজে তার অপটিমাল ইউটিলাইজেশন এবং সেই সেক্টর থেকে যাতে শুধু ম্যাক্সিমাম রেভিনিউ না, ম্যাক্সিমাম এমপ্লয়মেন্টও জেনারেট আমরা করতে পারি, সেভাবে ভাবা দরকার। কিন্তু এখানে কি হয়েছে, সবটা বলতে গেলে স্যার আপনি আবার সময়ের কথা বলছেন, আমি সেভাবে বিস্তৃত করবো না। এখানে উল্লেখ করা হয়েছে আমাদের বাজেটে, মূল যে বিষয়গুলো দিয়েছে, যে পিএম কিষাণ, এই এতে কিষাণ যোজনায় 2018-19 থেকে 2,77,970 কৃষককে 842,62,62 টাকা, 6,000 টাকা বোধহয় বছরে সাহায্য করা হয়েছে। ঠিক আছে, 6,000 টাকা করতে তাই হিসাব হয়। কিন্তু স্যার আমি যদি এটাকে আরেক দিক থেকে দেখি, পিএম কিষাণে এই টাকা এসছে, কৃষকরা পাইনি কথা বলছি না, পেয়েছে। কিন্তু আরেক দিক থেকে সে 2018-19 বা তার আগে থেকে যখন দেশে এমজিএনরেগা চালু ছিল, তখন সারা দেশের সাথে এ রাজ্যেও তার যে ফ্লো ছিল, কোন রাজ্যে তার অ্যালোকেশন বা তার ফ্লো দু রকমের হয়। একটা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট, তার প্রায়োরিটি যদি সেদিক থেকে হয়, সে প্রায়োরিটি অনুযায়ী আসবে। আরেকটা হলো সে রাজ্যের পারফরমেন্সের ভিত্তিতে। দেখা যায় এখানে যদি এই এমএনরেগাতে যদি ফ্লো কিভাবে আমাদের কমছে, একটা সময়েতে 1,400-1,500 কোটি টাকা আসতো তখনকার সময়তে। আপনি যদি এটাকে এই কি বলে ইনফ্লেশন, অর্থাৎ টাকার মূল্য বৃদ্ধি সবটা মিলিয়ে ধরেন, এই অঙ্কটাই প্রায় 2,000 বা 2,200 কোটি টাকা হবে। এটা এসে গিয়ে এখন দাঁড়াচ্ছে গিয়ে 8 দিকে, অর্থাৎ 1,000 বড় জোর 1,100। তার মানে শুধু একটা ইয়ে থেকেই আপনার 1,000 কোটির মতো আজকে কমে যাচ্ছে। আর সেই টাকাটা কোথায় খরচ হতো, যে এমজিএনরেগা, এটা মানে এটা গ্রামে খরচ করতে হবে, কারণ রুরাল হাউসহোল্ড তারাই কাজ করেন, এবং এগ্রিকালচারের এটাকে বাড়ানোর জন্য ল্যান্ড রেভিনিউ হোক বা প্ল্যান্টেশন হোক বা ওয়াটার হারভেস্টিং স্ট্রাকচার ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন ওই সেক্টরে কমে গিয়ে বলছেন যে আমরা এই জায়গায় দিচ্ছি। তাহলে এতে এর আগে যখন এমজিএনরেগাতে বরাদ্দ হতো, এটা ছিল প্রোডাক্টিভ, এতে 1,000 কোটি টাকার মতো বেশি আসতো। এখন অনেক বছর বাদে এটা আরো বেশি হওয়ার কথা। এটা প্রোডাক্টিভ, অর্থাৎ আমাদের সম্পদ তৈরি করার জন্য এই টাকাটা খরচ হতো, গ্রামে আরো সম্পদ তৈরি হতো, কৃষকের হাতে আরো বেশি আয় যেত, গ্রামীণ বাজারে তার ফ্লো হতো, তার চেহারা অন্যরকম হতো। আজকে এই দিক থেকে এটা আমরা দেখছি, এটা মানে এই ডিক্লাইন। তারপরে স্যার বলছেন যে এতে 14.14 লক্ষ, প্রায় 14.25 লক্ষ কৃষক প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে রেজিস্টার্ড হয়েছে, ভালো। এবং রাজ্য সরকারই তার প্রিমিয়াম মধ্যে এতে রেজিস্ট্রেশনের সংখ্যা মানে এতে কোনো অসুবিধা হয় না। কিন্তু হোয়াট ইজ দ্য রেট অফ দ্য ক্লেমস? এর আগে সেশনগুলোতেও মাননীয় এই কৃষিমন্ত্রীকে বারবার বলছিলাম
যে এই যে ফসল বীমা যোজনাতে এত কৃষক যে তাদের এই রেজিস্ট্রি হলো, এই গেল বিধ্বংসী বন্যা, এর আগেও হয়েছে, এতে কতজন কৃষক তার ক্লেমস পেল তার হিসাবটাও দিন। কিন্তু সেই বেলায় ডিপার্টমেন্ট ইজ টোটালি সাইলেন্ট। কিন্তু বীমা কোম্পানি, বেশিরভাগই প্রাইভেট কোম্পানি, প্রিমিয়াম হিসাবে কোটি কোটি টাকা নিয়ে গেল সেন্টার থেকেও স্টেট থেকেও, বাট এই ফার্মার্স এরা পেল না। সে অর্থ আসলে পরে আমাদের কৃষিতে বিনিয়োগ হতো, এটা আসলো না। তারপর শুধু একটা না, এরকম আরো বেশ কয়েকটা দেখলাম যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে মুখ্যমন্ত্রী নামে একটা যোজনা ঘোষণা করে দিল, মুখ্যমন্ত্রী শস্য সম্মাননা যোজনা। আর মুখ্যমন্ত্রীর নামে যদি গোটা বাজেটটাই সেভাবেই করে, যদি আরো বেশি এই ক্ষেত্রে বহুমুখী সুবিধা দেওয়া হয়, আপত্তি থাকার কথা না। কিন্তু এই টোকেনিজমে কি লাভ হবে? এটা তো ওয়ান কাইন্ড অফ মিসইউজ, ডাইভার্সন। এরকম ভাবে শুধু এগ্রিকালচারে না, আরো বহু ক্ষেত্রে এগুলো ঘটনা হচ্ছে। তারপর তার অ্যালাইড ফিশারিজ এবং ইয়ার, আমি এখানে বেশি বলবো না, শুধু একটাই বলবো। এর আগেও সম্ভবত গেল এই ফাইন্যান্সিয়াল ইয়ারে আমি তুলেছিলাম, আমাদের রাজ্যে ফিশ ব্রিডিং এর জন্য বা পিসিকালচারের জন্য ছোট ছোট সমস্ত জলাশয়, সবচেয়ে বড় জলাশয় হলো আমাদের দম্বুর যে জলাশয়, ওটা একটা প্রাইভেট কোম্পানির কাছে লিজ আউট হয়ে গেল বেশ কয়েক বছরের জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি ফিশারি মিনিস্টারকে, তিনি সমটো পরদিন না তারপর দিন জবাব দিয়েছেন। আমি খবর নিয়েছি, বলছি যে এটা যেহেতু এডিসি কে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে, এডিসি এই বিশাখাপত্তনমের কোন একটা কোম্পানির সাথে করে তাদেরকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এডিসি অলসো আওয়ার্স and state also ADCs. এডিসি কাজটা করেছে, এটা কোনো অন্যায় কিছু না, কিন্তু এত বড় জলাশয়, এত বড় তার পটেনশিয়ালিটিস, এটা কি শর্তে কিভাবে ওখানে গেলে কৃষকরা শোনা যায় যে না, সেখানে যে কোম্পানিটা নানাভাবে তাদের উপরে প্রতিবন্ধকতা তৈরি করছে। তো এই জায়গাতে এগ্রিকালচার বা রাজ্যের তার কোনো ভূমিকা থাকবে না। আমি হস্তক্ষেপের কথা বলছি না, এডিসি কে সহযোগিতা করার জন্য। এবং এরকম একটা বিশাল একটা লেক ফিশারি হতে পারে, চলে গেল, ফিশারি ডিপার্টমেন্ট জানলই না। কাজে বিষয়গুলো আমি বলছি দেখার জন্য আবারও, কেননা তাহলে আমাদের যে এই মৎস্য উৎপাদনে সরবরাহটা হওয়া, অবশ্যই অন্য উদ্যোগ সেখানে নেওয়া দরকার। আমাদের বহু জলাশয় এখনো আছে, ঠিক সেরকম অপটিমালি আমরা হারভেস্ট করতে পারছি না, করা দরকার। কিন্তু পাশাপাশি এটাকে এইভাবে দেখলে তো হবে। স্যার, যে গ্রোথ বা ডেভেলপমেন্ট, বিকাশ যে কোনো দেশের বা রাজ্যে শুধু ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিলাম, এটা দিয়ে সাফাইস করে না। ইনক্লুসিভ গ্রোথ যদি হয়, ইনফ্রাস্ট্রাকচারালি, সোশ্যালি, কালচারালি, ফ্রম অল অ্যাসপেক্টস, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইত্যাদি সবটা মিলিয়ে, তো সেই ক্ষেত্রে এডুকেশন, প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, হায়ার এডুকেশন, টেকনিক্যাল এডুকেশন সবটা ইম্পর্টেন্ট। এবং আমাদের দেশ আজকে আমরা কেন পিছিয়ে পড়ছি, এটা বড় বড় পণ্ডিতরা বিভিন্ন কলাম লেখেন, তারা বলছেন যে আমাদের সিলেবাস গুলোই এমন ভাবে তৈরি হচ্ছে, এটা জব ওরিয়েন্টেড না, শুধু ডিগ্রি ওরিয়েন্টেড। ডিগ্রি
বিয়ের বাজারে জামাই লেখাপড়া কত আছে, কি কি ডিগ্রি আছে, হ্যাঁ একটা সময় প্রয়োজন ছিল, কিন্তু এই ডিগ্রি দিয়ে কোনো কাজ পাওয়া যায় না। সরকারি কাজ তো পাওয়া যায়ই না, বেসরকারি কাজও পাওয়া যায় না। আজকে এই যে মাল্টিটাস্কিং কি জানি একটা শব্দ হয়েছে, একটা ক্লাস 4-এর চাকরি, এই জিআরবাটি না এর মাধ্যমে রিক্রুট করা হয়, কিছু লোক অফারও পেয়েছে। কি দেখেছি আমরা? পোস্ট, হ্যাঁ, মাল্টিটাস্কিং ডকুমেন্ট পিএস থেকে জানি যে পোস্ট গ্রাজুয়েট ছেলে মেয়ে এলএলবি, এমটেক করা, পিএইচডি, এরা কি বাধ্য হচ্ছে গিয়ে গ্রুপ ডি মাল্টিটাস্কিং নাম দিলে তো আর বেতন আর সম্মান বাড়ে না। কি কারণ? এটাই তো সবচেয়ে চেহারা হলো যে স্ট্যাগনেশনের চেহারা কোন জায়গায়। এমটেক ছেলে, এলএলবি পাস করা ছেলে মেয়ে, পিএইচডি করা, এই মাল্টিটাস্কিং জবের জন্য পরীক্ষা দিচ্ছে। কেউ কেউ গিয়ে হতাশাগ্রস্ত হয়ে আবার চাকরি যাচ্ছে না। তার কারণটা হলো যে আমরা ঠিক সেরকম ভাবে আমাদের এই হিউম্যান রিসোর্সকে ডেভেলপ করার জন্য সেই ট্রেনিং এর অভাব। তাহলে সেই জায়গাতে টোকেনিজমে কিছু হবে না। আমি এডুকেশন ডিপার্টমেন্টের যে এই বাজেট প্রস্তাব দেখলাম, যেটা কোচিং সেন্টার, ঠিক আছে, কোচিং সেন্টার দরকার। কোচিং সেন্টার এখন বিরাট বিস্তার, আইএস কোচিং, আইপিএস কোচিং, টিসিএস কোচিং, এমনকি নানা ইয়েতে, হ্যাঁ দরকার আছে, এটা ইন এডিশন হতে পারে। কিন্তু বেসিক এন্ড ফান্ডামেন্টাল তার গাইড করার জন্য তার যদি সে টিচারই না থাকে, তাহলে সেই জায়গায় আমি নতুন নতুন নাম দিয়ে বা কিছু প্রাইভেট সংস্থাকে আমন্ত্রণ জানিয়ে ভালো ভালো সব দিয়ে নাম বসিয়ে ইউনিভার্সিটি খুলে দিতে পারি। এবং এবারের প্রস্তাব হয়েছে উমেন্স কলেজকে উমেন ইউনিভার্সিটি করার জন্য, টেকনিক্যাল টিআইটিকে টেকনিক্যাল ইউনিভার্সিটি করার জন্য। আমি স্বাগত জানিয়ে বলছি। তো গোড়াতে যদি তার ফাউন্ডেশনটাকে যদি শক্ত করার জন্য আমরা সে চেষ্টা না করি, তাহলে কি হবে? আবার সেই ডিগ্রি নিয়ে কিছু লোক বেরোবে, কাজে লাগবে না, এরাই হতাশাগ্রস্ত হয়ে ড্রাগগ্রস্ত হবে, নানা ধরনের কাজে লিপ্ত হবে। এবং সেই জায়গাতে সরকারেরই দেয়া দুটো তথ্য আমি বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরগুলো দেখেন, কাইন্ডলি একটু শুনে রাখার জন্য বলবো যে এখন গভর্নমেন্ট যে উডাইস নামে জেলাভিত্তিক বিভিন্ন সেক্টর, সরকারি হোক বা বেসরকারি হোক, তার কত অংশগ্রহণ আছে। সরকারি স্কুল, বেসরকারি স্কুল, প্রাইভেট স্কুল, রিকগনাইজ স্কুল, সবগুলোতে কত টিচার আছে তার হিসাব বিকাশ এই উডাইস থেকে পাওয়া যায়, তাদের ওয়েবসাইট থেকে পাওয়া যায়। সেখানে যে অল ক্যাটাগরিজ অফ সাস যে টিচার্স, সরকারি ভাবে, বেসরকারি ভাবে, এইডেড, আনএইডেড, 2017 সাল আর 2024 সাল, আমি দুটা বৃত্তি বছর বললাম এই কারণে, কেননা 2017 সাল হলো আজকে যে সরকার আছে তার ক্ষমতা দখলের আগের বছর, 2024 সাল মানে গেল বছর, অর্থাৎ লেটেস্ট। সেখানে 2017 সালে এই যেখানে টিচার ছিল 48,780 অলটুগেদার। 2024 সালে যে লেটেস্ট উদাইসের যে ওয়েবসাইটে মিলেছে 37,244। এই সংখ্যার মধ্যে প্রাইভেট স্কুলের বহু টিচার, এরা ভলান্টিয়ার টিচারও আছে, তারও আছে, ঠিক আছে, টিচারটা। অর্থাৎ সেখানে এই বছরগুলোর মধ্যে এই টিচারের গ্যাপ হলো 11,536। তাহলে 17 সাল থেকে 2024 সাল কত বছর? 7 বছর, প্রায় 8 বছর। এই সময়ের থেকে আমার জনসংখ্যা বেড়েছে না কমেছে?
আমাদের পপুলেশন, স্টুডেন্ট পপুলেশন নিশ্চয়ই বেড়েছে, কিন্তু কি দেখা যাচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, টিচার রিক্রুটমেন্ট হয় না। এটা শুধুমাত্র প্রাইমারিতে না, হাই স্কুল, সেকেন্ডারিতে না, এটা একদম এই কলেজগুলোতে, ইভেন মহারাজা বীর বিক্রম যে ইউনিভার্সিটি, সেখানে ফ্যাকাল্টি নেই। কিন্তু সেই জায়গাতে এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার আছে, স্কুল আছে, প্রাইমারি, এসপি, হায়ার সেকেন্ডারি, ডিগ্রি কলেজ, ইউনিভার্সিটি, ওইখানে আমি ফ্যাকাল্টি আমরা দিলাম না। আমি নূতন টিআইটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি, আবার ওমেন ইউনিভার্সিটি, আমাদের দেশে অন্য জায়গাতে ওমেন ইউনিভার্সিটি নেই কথা বলছি না, আছে, দু একটা আছে, আমি খোঁজ নিয়ে রেখেছি, কিন্তু সেরকম প্রমিনেন্ট নেই। কিন্তু প্রাইমারি স্তরে ঠিক আছে, গার্লস স্কুল দরকার, কিন্তু ইউনিভার্সিটি স্তরে প্রাপ্তবয়স্ক, বয়স্ক ছেলে মেয়েরা এরা মিঙ্গেল হয়ে আরো বেশি কিভাবে সমাজকে জানবে, রাজনীতি, অর্থনীতি সবই জানবে, ওই জায়গায় যেখানে আমাদের ঘাটতি আছে, এটা দিকে না তাকিয়ে হাজার হাজার টিচার, শত শত প্রফেসর, প্রিন্সিপালের পোস্ট বেকান দেখে, এটা তো এক ধরনের কি, এটা কসমেটিক, ওই মানে কি বলে, সাধারণ স্নো পাউডার দিয়ে একটু খানিকের জন্য বাইরে সৌন্দর্য দেখানো, এতে কি সে মানুষটা প্রকৃতি হবে, সুন্দর হবে, তার সে সৌন্দর্য থাকবে? আমি বলবো বিনয়ের সাথে, প্লিজ ইউ হ্যাভ টু দেখুন ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস। আমি আগের অধিবেশনেও, আপনি বলুন, রিপ্লাই আপনি বলছেন বেস এডুকেশন ভালো বলেছেন, বেস এডুকেশন উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। আপনার অবগতির জন্য জানাচ্ছি, প্রি প্রাইমারি স্কুল ছিল 9টা, এখন করেছে 180টা প্রি প্রাইমারি, যেটা ছিল না, এটাকে বেস, সেই জন্য নিচে যেমন থাকতে হবে উপরেও থাকতে হবে। আপনি আমার না না সেটা না, নোট করুন, এটা অর্ডার হয় না। কে বলছো? আরে তাহলে তো আপনি বলছেন তো তার বেসিক এডুকেশন উপর গুরুত্ব দিচ্ছি না, আপনি বলছেন দিন, আমি সেই জন্য বলছি বেসিক এডুকেশন উপর গুরুত্ব দিচ্ছি না। আপনি একটা বা বলবেন এটা হতে পারে না। স্যার এগুলো ডিস্টার্ব করলে তো না কিছু বিষয় আপনাকে পিসফুলি বলছি। স্যার ডিস্টার্ব। তারপর ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টসে আমি আগের অধিবেশনগুলোতে একটা উদ্যোগকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করেছি, এবারও রেখেছেন যে ওপেন জিমনাসিয়াম, ইয়েস, আরো 50 টাকা করে করবেন, ভালো, গুড। আর অন্যদিকে আমি যাচ্ছি না, শুধু একটা জায়গাতে আপত্তি জানাচ্ছি, স্যার এটা ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্টে দেখা দরকার। আমি দীর্ঘদিন ছিলাম এই ডিপার্টমেন্ট একটা, কাজেই এর সাথে আমার মানে খুবই ইনভলভমেন্ট। সিনথেটিক কোথাও ইন্টারন্যাশনাল, ন্যাশনাল ইয়েতে সিনথেটিক গ্রাউন্ডে কম্পিটিটিভ খেলা হয় না, তোলার প্রশ্নই না, এটা হয়ই না। এটা আপনি বডি ফিট রাখার জন্য ঠিক আছে, এগুলি করুন, আপত্তি নেই। তাহলে আমাদের রাজ্য থেকে কখনোই আমরা সেই লেভেলের ফুটবলার পাবো না, অ্যাথলেট পাবো না। কাজে আমি বলুন, আমি আপনার রিপ্লাই আপনি বলুন, স্যার এটা দেখা দরকার, এগুলি ঠিক হচ্ছে না। দেন স্যার, যে বাজেটে, হ্যাঁ বাজেটে যে কোনো গভর্নমেন্টই আসুক, তারা নতুন নতুন স্কিম চালু করবেন, ইনোভেটিভ আইডিয়া তুলবেন, মোস্ট ওয়েলকাম, আমরাও চাই। কিন্তু তার সাথে শুধু অপোজিশন বেঞ্চ না, যে সেই রাজ্যের গোটা নাগরিক সমাজ তারা চান কোন একটা গভর্নমেন্ট যে সমস্ত আইকনিক প্রতিশ্রুতিগুলো দিয়ে তারা ক্ষমতা দখল করেছেন। আজকে 2025-26 ফাইন্যান্সিয়াল ইয়ারের বাজেট হলেও 18 সালে
এই গভর্নমেন্ট আসার আগে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়ে ক্ষমতা দখল করেছেন, মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন, তার ইমপ্লিমেন্টেশন কবে হবে মানুষ তাকিয়ে থাকে। মানুষ জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, আপনি বিরক্তি হলে রাগ করলে চলবে না। এখানে সব ক্ষেত্রে বলছি, তো আমি যেহেতু ডিপার্টমেন্ট হিসেবে বলছি, আমি এখানে বলছি, আপনারা বলেছেন আপনারা এইমস খুলবে। এর আগে 5 বছরে বলা হয়েছে এইমস এর জন্য জায়গা দেওয়া হয়েছে, 1 লক্ষ কোটি টাকা চলেও এসছে। এই হাউসে তখনকার ফাইন্যান্স মিনিস্টার বলেছেন, মানি আপনারা বলছেন যে না, আন্দোলন করতে হয় না। দেখলাম কদিন আগে আমাদের মাননীয় সাংসদরা দিল্লিতে গেছেন দাবি চাইতে। যাই হোক, করতেই তো হবে, এটা করার কিছু না, কিন্তু এবং শুধু তা নয়, আপনাদের 2018 যে ইশতেহারে বলা আছে ধলাই জেলাতে একটা মেডিকেল কলেজ হবে, 5 বছর তো অতীত হয়ে গেল, লোকসভারও 5 বছর কাম শেষ হয়ে গেল। তারপর পশ্চিম ত্রিপুরার মাননীয় সাংসদ মন্ত্রীও হলেন, উদয়পুরে ঘোষণা করলেন উদয়পুরে একটা মেডিকেল কলেজ হবে। কোথায় আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হলো, তৎকালীন সাংসদ আম্বাসা গিয়ে একেবারে ডিএম এসডিএম সবাইকে নিয়ে দলে বলে জায়গা খুঁজছি, জায়গা দেখছি, পত্রিকা বেরো হলো। কোথায় আপনাদের কি বাজেটটার উল্লেখ নেই, এইমস এর উল্লেখ নেই, আম্বাসার মেডিকেল কলেজের উল্লেখ নেই, উদয়পুরে মেডিকেল কলেজের উল্লেখ নেই। কাজী মাঝে মধ্যে দেখা যায় যে আপনারা বলেন যে না, ত্রিপুরা রাজ্যকে একটা হেলথ হাব করে তোলা হবে। হেলথ হাব তো ওই 6 মাসে 9 মাসে হায়দ্রাবাদ থেকে, বেঙ্গালুর থেকে, চেন্নাই থেকে 2-1 বড় বড় এক্সপার্ট একে দিয়ে একটা কিডনি, একটা হার্ট ট্রান্সপ্লান্টেশন করিয়ে দিয়ে হাব হয় না। আজকে কি আরে আপনাদের এখানে তো আছে, কত দুটো ট্রান্সপ্লান্ট হয়েছে। কাজে সেই জায়গাতে স্যার আমি বলবো যে জনস্বাস্থ্য মানে শুধু একদম সুপার স্পেশালিটি অবশ্যই দরকার, সুপার স্পেশালিটি নয়, একদম গ্রাস রুট থেকে জনস্বাস্থ্যকে কিভাবে আরো হেলদি, আরো বেশি অ্যাক্সেসিভ এটা করার জন্য ঠিক সেরকম ভাবে তাকে দেওয়া। এবার কমপ্লিট করুন। তা বলে যাচ্ছে, কি বলছেন আপনি? 35 মিনিট। কি বলছেন আপনি? আমি যেটা বলছি না না না, এইভাবে তো হয় না, এইভাবে বাংলা বুঝতে পারেন না কেন? আমি যেটা বলছি না, বাংলা বোঝেন না। বাংলা বুঝি, ভালোই বুঝি। তাহলে আরে 35 মিনিট কেন? অপোজিশন ইয়েতে বলবে, এটাই নিয়ম, এটাই কনভেনশন। আনলিমিটেড পিরিয়ড না, এটাই হয়েছে। আপনি যখন এখানে ছিলেন গত শুক্রবার এখানে একটা ইয়ে ছিল, প্রাইভেট রেজুলেশন ছিল। আপনারা তার 2টি শব্দ শুনেই তেলেগুলো জল উঠলেন, কথা বলতে দিলেন না। কি বলছেন? সেটাও আপনাদের এই নির্বাচনী প্রতিশ্রুতি যে আপনারা ভীষণ দোকানে বলছেন। আপনাদের দেশের বড় বড় যারা বাজেটের মধ্যে হ্যাঁ তাই তো বলছি, বাজেটের মধ্যে বলছি আমি। না না, বাজেটের মধ্যে তখন চীন জাপান আসতে পারে, আর এখানে আসবে না, ভারত আসবে না। আমি ভারতের বাইরে, আমরা কোথায় চীন জাপান এসছে? আরে আপনি কাঠকুশনে কি শুনেছেন? তখন আপনি তা শুনে তো হবে না। তো তখন যে বলেছেন আপনারা প্রথম মন্ত্রিসভাতে 200 ম্যান্ডেজ 340 টাকা করবে, প্রথম মন্ত্রিসভাতে। সে ভিডিও ক্লিপগুলো আপনাদের দেওয়া প্রিন্টগুলো আছে, কিন্তু আজকে ঘটনা কি? আজকে আমার এটা মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের ওয়েবসাইট থেকে নেওয়া, যেখানে একটা সময়েতে বরাদ্দ এবং ম্যান্ডেজ
94 দিন, 80 দিন, 75 দিন, 72 দিন ছিল আপনাদের সময়তে। এখন এসে এটা 60, 63, 59 এবং মেন্ডেসের ক্ষেত্রেও যেখানে এক সময় 5 কোটির উপরে হতো, এখন নেমে গিয়ে 18-19-এ 2 কোটি 53 লাখ, 45 মিনিট 19 হয়ে গেছে, কোটিতে প্লিজ আমরা 2 কোটি 89 লাখ। স্যার এখনো অনেক না আমি পারবো না, না, না। আপনি মানে বলছেন না, না, এটা বললে তো হবে না এইভাবে। আপনি ফোর্স করবেন না। না, না। আরে 45 মিনিট হয়ে গেছে। আরে অপোজিশন লিডার অলওয়েজ, Opposition- না, না, তাকে সময় দিতে হয়। দিস ইজ দ্য কনভেনশন। আমরাও তো এখানে দিস ইজ ছিলাম। দ্য কনভেনশন। ছিলেন না আপনি? বাস। আপনি এখানে থেকে কথা বলেছেন। আমি 5 মিনিট আপনাকে না। স্টার্ট করবো, এরপর আমি মাইক বন্ধ করে দেবো। 1 ঘন্টা দিতে হবে, 1 ঘন্টা কমসে কম দিতে না হবে। দেবো না আপনাকে 1 ঘন্টা। না, না, 1 ঘন্টা দিতে হবে। হবে না। চলতে দেবো না আমরা এই হলটা, হাউসটা। আপনি পারবেন না করতে। আমি 5 মিনিট টাইম দিলাম আপনাকে। না, ধমক দেবেন। আরে আপনার হুইল সিগারে চলবে সপ্তাহে অনলি 5 মিনিট টাইম ইউল গেট। স্যার। তো সেদিক থেকে আজকে আপনাদের অবস্থা কোথায়? কেন আজকে এই এলাকাতে বরাদ্দ নেই এবং সেগুলো কিভাবে হচ্ছে? জেসিবি দিয়ে, মেশিন দিয়ে, কাজ না করিয়ে, আর যার চেহারা আজকে বিভিন্ন জায়গাতে ব্লকে তালা পড়ছে, নানা জায়গাতে বিক্ষোভ হচ্ছে, আজকে কোন জায়গায় নিয়ে গেছে? স্যার আপনারা বলছেন যে পঞ্চায়েতে নাকি বহু পুরস্কার। আমি শুধু একটা উদাহরণ দেব। দক্ষিণ ত্রিপুরার রূপাইশ্বরী ব্লকের দক্ষিণ মনোবঙ্কুল নাকি বেস্ট উমেন মহিলা পরিচালিত পঞ্চায়েত। আরে গত 5 বছর ভিলেজ কমিটির নির্বাচনই হলো না, নির্বাচিত কমিটি নেই, আর উমেন পরিচালিত পঞ্চায়েত প্রথম পুরস্কার পেয়ে গেল ন্যাশনাল লেভেলে। তাহলে বাকি পুরস্কারগুলো কিভাবে হতে পারে? এটা না, সবটাই এটাই তো সন্দেহ জায়গায়। যেখানে নির্বাচিত পঞ্চায়েত 5 বছর হয় না, আর সে জায়গাতে বেস্ট উমেন পঞ্চায়েত পেয়ে গেল। তো বাকি পুরস্কারগুলো সম্পর্কেও যে কি হতে পারে আজকে এটা পরিষ্কার বোঝা যায়। স্যার স্যার আজকে যে এই যে জব, আপনারা জব সম্পর্কে বলছেন যে আপনাদের যে প্রতিশ্রুতি ছিল সে 18তে প্রথম বছরে 50,000 চাকরি, তারপরেও দেবেন। আজকে স্যার আপনাদের বাজেট একটা গ্ল্যান্স 2018-19 এই গভর্নমেন্ট আসার পর যে প্রথম যে বাজেট পেশ করা হয়েছে, সেই সময়তে যতজন হয়েছে আজকের তারিখ দেখলে পরে তখন থেকে প্রায় 20,000 সেখানে এই কর্মচারী সেখানে কমে গেছে সব লেভেলে। স্যার এই জায়গায় এই বাজেটে এই কর্মসংস্থান সম্পর্কে সেখানে কোনো রকম উল্লেখ সেখানে নেই, কোনো চেষ্টা সেখানে নেই। তো এই জায়গাতে আমরা কিভাবে বলি যে আপনারা যে এই যে স্যার 1 জানুয়ারি 2018 ইংরেজিতে আপনারা যে তথ্য দিয়েছে, তখন যে নিয়মিত সরকারি কর্মচারীর সংখ্যা 1,13,852, অনিয়মিত সরকারি কর্মচারীর সংখ্যা 40,368, অল টুগেদার 1,58,220। দ্যাট ইজ 1 জানুয়ারি 2018। আজকে এই যে তথ্য দেওয়া হলো এখানে 1 জানুয়ারি 2025, মানে অর্থাৎ এই জানুয়ারি মাসে, যে নিয়মিত সরকারি কর্মচারীর সংখ্যা কত? 1,02,372, আর অনিয়মিত দেখানো হয়েছে 40,779। তার মধ্যে আছে কন্ট্রাক্ট, আউটসোর্স, এগুলো তো সেরকম ভাবে পেরোল থেকে না, কন্ট্রাক্টর থেকে পয়সা সেখানে। তার মানে কি পার্মানেন্ট কি
ইরেগুলার সমস্ত ক্ষেত্রে আজকে ইউথ আজকে তারা ডিপ্রাইভ হচ্ছে, যার কারণে এই ত্রিপুরা রাজ্য থেকে বহু মাইগ্রেন্ট লেবার যাচ্ছে ত্রিপুরা রাজ্যের বাইরে, এবং এই বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, অন্য জায়গায় গিয়ে অপরিচিত জায়গায় সেখানকার ভাষা, খানা, সংস্কৃতি মেলে না, ঠিক মতো এই কি বলে মজুরি পায় না, নানা ধরনের সংকট নিয়ে তারা ফিরছে। অথচ স্যার দেখুন এই সময়ে যে আপনারা বাজেটে দেখলেন যে রিটায়ার্ড কর্মচারীর সংখ্যা দেওয়া হয়েছে 18-19-এ 3,828, 2018-19 থেকে শুরু করে আজকে 2025-26-এ যে লেটেস্ট দিয়েছেন 4,736, অল টুগেদার আপনাদের এই 7 বছরে 35,853 জন সরকারি কর্মচারী তারা রিটায়ার্ড হয়েছেন। আর আপনারা নিয়োগ করেছেন কতজন? 13,000 সামথিং। তো কোথায় আপনাদের 50,000, কোথায় আপনাদের লাখ লাখ, কোথায় আপনাদের মিসকলে চাকরি? এইভাবে আজকে এই রাজ্যে এবার শেষ করতে হবে। এই রাজ্যের 55 মিনিট হয়ে গেছে, এবার শেষ করতে হবে। স্যার না আর না, ঠিক আছে 10টা মিনিট কেন? না, 10 মিনিট, 10 প্লিজ। 10 মিনিট। হ্যাঁ, আরে অন্যরা বলবেন না? হ্যাঁ, সামাল কি বললেন? স্যার একটা কাজ করে, একজনও বলেন না, উনি তো বলছেন বিরোধীদের দরকার, পুরাটা টাইম পুরো দিয়ে কি স্টকে আছে প্লিজ স্যার, বলে স্টকে আছে দেখুন। আপনার স্টকটা কি বলে দেখুন? গেছেন স্যার। হ্যাঁ, অসত্য কথা স্টক কত আছে স্যার। একটু দেখে নিন। ঠিক আছে স্যার ওরা একজন বলে, এই যে ত্রিপুরা রাজ্যের শিক্ষক কর্মচারী যে ঠকানো হচ্ছে সেদিন বলছেন 10% আপনারা দিয়ে দিচ্ছেন, সব যখন অল টুগেদার যেখানে 53% আপনারা 3% দিয়ে 55 মিনিট বলেছেন, এরপরে বলা শেষ না। 33%। আরে 55 মিনিট বলেছে স্যার আমার কাছে গড়ি আছে স্যার, আমার কাছে গড়ি আছে স্যার, আমার কাছে গড়ি আছে, আপনার কাছে গড়ি আছে, আমার কাছে গড়ি আছে স্যার। হ্যাঁ, কিসে সময় এবার কিসে? স্যার আমার কাছে গড়ি স্যার আছে, এইটা করি স্যার দাঁড়া, এই করি। প্লিজ আমি সহযোগিতা করি স্যার। আমার কাছে গড়ি আছে স্যার। স্যার আমি তো স্যার। সংসদীয় দলের মন্ত্রী, আমাদের বিজেপি যারা আছে একজন পুরোটাই দিয়ে দেন প্লিজ। না, এটা হয় না। স্যার একটু দিন, আমি দেখি তাহলে স্টকটা কি। না না Please. তো আপনার এই অনিশ্চিত সময় অর্ধেক সময় তো ডিস্টার্বই করলেন না। দাঁড়া, না, আমি 5 মিনিট দিয়ে দিন স্যার, উনি 10 মিনিট প্লিজ স্যার, একটা দিন তো দেখান ওনাকে 20 মিনিট স্যার স্যার শুনুন, সব কি আছে ওনার সব মিটিয়ে যান। কোনো প্রশ্ন এই স্যার। কেন বলছি স্যার, কেন বলছি জানেন? উনি বলছেন পঞ্চায়েতের কথা। আপনি জানেন আপনি কিসের জন্য পুরস্কার পেয়েছেন? ঠিক আছে। জানেন কিসের জন্য পুরস্কার পেয়েছেন? আরে ঠিক আছে, কিছু জানেন না। পুরস্কার পেয়েছে আরে আপনি ওমেন বলুন। ফ্রেন্ডলি পঞ্চায়েত। আপনি একটা সাথে একটা মিলিয়ে পঞ্চায়েত দিচ্ছেন। নেই, পঞ্চায়েত কি করে হলো? এটা কি- আইডিয়া নেই আপনার, কি করে হলো? আইডিয়াই নেই ঠিক আপনার। আছে, ওকে ওনাকে দেন পুরো টাইম, স্যার। বললাম না, একদম পুরো টাইম দিয়ে দেন, স্যার কতক্ষণ বলছেন? যতক্ষণ ইচ্ছা। স্যার এই যে বিয়ের সম্পর্কে বলছেন, আমরা টাইম দিলা বলছেন, টাইম দিন আছে। বিয়ের সম্পর্কে বলছেন, সবটা মিলিয়ে বললাম নির্দিষ্ট আপনাকে। বলছেন, হ্যাঁ নির্মল বাবু কত মিনিট হয়েছে আপনি বলছেন? আপনি ঘড়ির দিকে তাকান কেন? আরে ঘড়ির দিকে তাকান কেন? ঘড়ির দিকে তাকান। কত মিনিট হয়েছে? হ্যাঁ, 40 মিনিট। প্লিজ, হ্যাঁ। আপনি আর 5 মিনিট। তো 55 তো দেবেন তাহলে? আপনি 55 তো বলছেন, আর 5 মিনিট পরে, আর 5 মিনিট পরে মাইক অফ হবে। আপনার 5 মিনিট মাইক will be shut down। আরে আপনি আপনার সহজে 5 disturb মিনিট, করলেন। আপনার 5 মিনিট মাইক আপনি shut down disturb করলেন। আমি বলছি আমি 3টে কোটিতে আপনার মাইক shut down আপনি করবেন। সহ এত ডিস্টার্ব করলেন, সময় দেবেন না আমাকে? দুই টাইম দেবেন না? আপনি আর 5 মিনিট হ্যাঁ। বারবার বলুন। স্যার, এই জায়গায় দেখুন স্যার, এই ডিএর ক্ষেত্রে তো কর্মচারী কিভাবে ঠকাচ্ছেন। আমাদের উত্তর পূর্বাঞ্চলেই যেখানে যে অরুণাচল প্রদেশ এবং আসাম তারা 53% পাচ্ছে, সিকিম 50%, মেঘালয় 46%, মিজোরাম 40%, আর লয়েস্ট ইজ ত্রিপুরা। সেই জায়গায় যে আপনারা একজন কর্মচারীকে কিভাবে ঠকাচ্ছেন। This leads to salary deprivation of rupees 3,200 to 10,470 per month for a group D employee, 3600 থেকে 19,300 গ্রুপ সি এমপ্লয়ীদের
4280 থেকে আন্ডার গ্রাজুয়েট টিচার তাদেরকে মিনিমাম 5460 টাকা করে, এবং যে গ্রাজুয়েট টিচার তাদেরকে 7500 থেকে প্রায় 26700 টাকা করে আপনারা ঠকাচ্ছেন। অ্যাকর্ডিংলি যে গ্রুপ বি এমপ্লয়িজ তাদের ক্ষেত্রে কিন্তু তো এইভাবে বুঝাউনির দিয়ে যতই সুগার মানে রিপোর্ট ডাল এতে হবে। তারপরে স্যার আপনাদের এই যে এই সরকার সময়েতে ভালো ভালো নাম দিয়ে জল জীবন মিশন, হ্যাঁ খরচ হয়েছে 3200 কোটি টাকা। আপত্তি নেই, আপত্তি হলো সেদিন কুমাংবাড়ি ব্লকে একজন প্রাইভেট মহিলা বলছে 200 টাকা এক কলা জল কিনতে হচ্ছে। সেদিন জাম্পুই হয়ে গেছে 1000 লিটারের সিনট্যাক্স 1000 টাকা কিনতে হচ্ছে। ঘরে গিয়ে পাইপ গেছে, জল নেই। যেখানে 1000 মিটার ড্রাইভ হওয়ার কথা বিটুয়েল, এখানে 500 মিটার দিয়ে আপনাদের গুজরাটি বন্ধুরা করে নিয়ে গেছে। হয়েছে চলতে পারে। আমি আর 1 মিনিট পরে কিন্তু বলবো মাইক বন্ধ করে দিতে। চলতে পারে স্যার। দেখাবে স্যার আরেকটা হলো এই যে আপনারা বলছেন যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ছে, আপনি শেষই করবেন না। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়ছে, এইভাবে যদি ডিস্টার্ব করেন তো তাহলে তো আপনারা ব্যাংকে বলছেন আর 1 মিনিট পরে কিন্তু মাইক অফ করে দেবো। না আপনি বের করে দিন, এটা ভালো হবে। আপনি বের করে দিন। ওই 45 মিনিট। আর আমরা যাতে বলি না এই ঘড়ি এইটা ঘড়ি সবার নষ্ট। হ্যালো মাইক স্টপ দ্য মাইক। অনেক মেলা পিজা বারবার না কোন নিয়ম নীতি শৃঙ্খলা কিছু না। আরে চিল্লাইয়েন না নরেন বাবু। নেক্সট বক্তা রঞ্জিত দাস। আরে টেবিল চাপড়া দেওয়া যদি অসহনীয় কিছু করবেন না, বসালে অসহনীয় কিছু করবেন না। মানে অধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ মহোদয়, অধ্যক্ষ মহোদয় তুমি আসবে না স্যার। টেবিল চাপড়ায় অসহনীয় আমরা বারবার বলছি টাইম অসহনীয় করলে ক্ষমা করা হবে না। কেন্দ্র পরিবর্তন করতে হবে না, একদম অসহনীয় না, অসহনীয় না। এটা বিধানসভা, টেবিল চাপড়া এটা মেয়র দায়িত্ব নয়। টেবিল চাপড়ে এখানে বস্তা দিয়ে রেখে দিল। টেবিল ছাপাবেন না, অভদ্রতা, টেবিল চাপড়াবে অসহনীয় করবেন না, অসহনীয়, টেবিল চাপড়াবে না। অসহনীয়। টেবিল চাপড়ে অসবনে না স্যার 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 আমাদের ট্রেজারি আমি মাননীয় অনুমতি নিয়ে বলছি আমাদের পুরোটাই আজকের দিন আজকের দিন পুরো বলো। শুধু উনি যখন টায়ার্ড হবে উনি নিজে বলুন, আমার বক্তব্য শেষ। বলুন 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 বলুন। কিন্তু অসুবিধা আচরণ করলে উচিত জবাব কিভাবে দিতে অন্য বিধানসভা যদি অসুবিধা আচরণ করে তার জন্য উপযুক্ত শিক্ষা কি করতে হয় অসভ্যতা এগুলো চলবে না। অসহনীয় কোনো কাজ চলবে না এখানে। এটা মেলা মানতে চান অসহনীয় কাজ করতে 1 দিন 2 দিন 3 দিন অসহনীয় কাজ করলে আপনার মেলা মানে করুন। একদম চুপ, মেলার মাঠে, একদম মেলার মাঠে, মেলার মাঠে, একদম মেলার মাঠে ঢুকিয়ে রাখবো, মেলার মাঠে ঢুকিয়ে রাখবো।
আপনি বলবেন? বলুন বলুন বলুন। এই, বন্ধ করুন। আপনি হাউস কি কন্ট্রোল করুন, আপনি সিদ্ধান্ত হবে না। আপনি বলুন। ঠিক আছে। হাউস তো সম্মতি দিয়ে দিল, আপনি বলতে থাকেন। আপনি চায় আর বলতে থাকুন। স্যার। চায় আপনি বলতে থাকুন। স্যার, আমি যেটা বলতে চাইছি যে এবারের বাজেট প্রস্তাবে 32,423 কোটি তাও ঘাটতি বাজেট, হ্যাঁ ঘাটতি বাজেট হতেই পারে, ঘাটতি বাজেট হওয়াতে কোনো অপরাধ নেই। এবং এখানে যে ইনক্রিজ দেখানো হয়েছে 16.61%। কি হিসাবে? যে গত বছরের বিগ হিসাব করতে, কিন্তু অ্যাকচুয়ালি হিসাব করতে হবে রিভাইস এস্টিমেট এবার 2024-25-এর একটু আগে যে অ্যাপ্রোপ্রিয়েশন হয়ে গেল, আপনি যদি সেটাকে ধরেন, তার সাথে যদি অ্যাড করেন ইনফ্লেশন, তাহলে বাজেট গেল বছর থেকে মাত্র 7.02% বলছে। আমি কথাটা বলছি কেন? কদিন আগে আবার জানি না পরিষদের মন্ত্রী আবার তেলেবাগের জল উঠবেন কিনা, তিনি পত্রিকাতে দিচ্ছেন একদম যে বাম জমানাকে তখন টাকাই বাড়েনি, কিছুই হয়নি। আমি হিসাব দিচ্ছি, তিনিও বলেছেন 1963 থেকে যে বাড়েনি। স্যার 1963 থেকে আমি আসছি, সবটা বলবো না, অনেক সময় লাগবে। হ্যাঁ ঠিক আছে, শুনুন শুনুন প্লিজ, শুনুন শুনুন। আজকে ছাড়বো না, ঠিক আছে, আজকে ছাড়ছি না, ঠিক আছে, শুনুন। আজকে ছাড়ছি না আপনাকে, আজকে ছাড়ছি না আপনাকে, 1963 আজকে থেকে ছাড়ছি না, আজকে যে- আজকে একটা কথা ছাড়বো না আপনাকে। 9,476 কোটি, তার পরের বছরেই যে 14,030 কোটি। আমি এসে তার এর দিকে আসছি, আমি শেষের দিকে এসে 2011 সেখানে, যেখানে 2011 থেকে 12-তে লেফটেন্যান্ট আমলে 22.80% বেড়েছে। তারপর এতে 2013 এসে 15.97 বেড়েছে। 2014-তে এসে 31.68% বেড়েছে। Whereas from 2021 to 2022 কত বেড়েছে? অনলি 6.17%। পরের বছর 2023-এ 5.92। গেল বছর এই যে আরই হলো, এটা কিন্তু বেসে ধরা যায় 4.3%। কিন্তু সেই জায়গায় স্যার যদি সিএজি রিপোর্ট দেখা যায়, এই যে 4.3% বাড়ুক, 7.4% বাড়ুক, যাই বাড়ুক, সেখানে এসি রিপোর্টে যে দিস গভর্নমেন্ট দে ফেল টু ইনকার দি এক্সপেন্ডিচার, তারা বলছে যে 2018-19 থেকে 2022-23 সালে যেখানে মোট বাজেট হয়েছে, এই হাউস পাস করেছে 1,16,523 কোটি, 8 লক্ষ কিন্তু খরচ করতে পেরেছে 85,048 কোটি 99 লক্ষ, অর্থাৎ 31,484 কোটি 89 লক্ষ খরচ হয়নি। তাহলে আপনি মাননীয় অর্থমন্ত্রী যতই ভালো ভালো মিষ্টি মিষ্টি শব্দ শোনার না কেন, অ্যাকচুয়ালি ইন রিয়েল টার্ম এটা আমাদের সম্পদ তৈরি করছে না। এরা কি কর্মসংস্থান হচ্ছে না? আমি কর্মচারীর বেলায় কি নতুন পোস্ট ক্রিয়েশন, তার ফিলিং আপ দিয়ে এটা মিলিয়ে বললাম, এবং এই ক্ষেত্রে তো সম্পদের ক্ষেত্রে তো কাজে সেই কারণে যখন মানুষ, ত্রিপুরা মানুষ দেখছে, বিচক্ষণ মানুষ, যে তার উপকারটা গিয়ে জনগণের কাছে যাচ্ছে না, আপনাদেরকে ওই সুশাসনের নামে এইভাবে দেখানোর জন্য সরকারের জনগণের কোটি কোটি টাকা খরচ করতে হচ্ছে, কোটি কোটি টাকা ফ্ল্যাক্স ছাপাচ্ছেন। ওই বাইরের সংস্থাকে, এএনআই নামে একটা সংস্থাকে বছরে
দেড় কোটি টাকা দেওয়া হয় শুধু সরকারের প্রচার করার জন্য? যদি কোনো সরকার, কোনো ব্যক্তি বা কোনো পরিবার যদি সত্যিকারের উন্নয়ন করে থাকে, তাকে ফ্ল্যাক্স করতে হয় না, তাকে বিজ্ঞাপন দিতে হয় না। অটোমেটিক তার উন্নয়ন, তার সুফল মানুষ পাবে, সে রাজ্যের জনজীবনে তার প্রকাশ হবে। আজকে এটা হয় না বলে আজকে 365 দিন এমন দিন যায় না কোথাও জলের জন্য, কোথাও পানীয় জলের জন্য, কোথাও লেখার মজুরির জন্য, কোথাও ডাক্তারের জন্য, কোথাও টিচারের জন্য রাস্তা রোকো হচ্ছে। আর তার মধ্যে যে ছিটে পড়ে যাচ্ছে এখানে ভাগাভাগি, রেশারেশি প্রতিদিন। সেদিন কৈলাস শহরে এতে বাজেট তো স্যার, আপনি সুশাসনের বাজেট, সুশাসনের কথা বলছি আমি। সুশাসন, এই হলো সুশাসন। এ রাজ্যের মানুষ পত্রিকার হেডলাইন পড়ুন, একটা পত্রিকাতে দিনে যদি 20টা হেডলাইন হয়, তার অর্ধেক থাকে শুধু সুশাসনে। কাজেই সুশাসন ডিপার্টমেন্টের পাশাপাশি কিভাবে কুশাসন নিবারণ করবেন তার একটা দপ্তর করুন। এটা না হলে পরে আপনার দলের মধ্যে যে আজকে বিশৃঙ্খলা, যেভাবে এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে, কেন? তারই প্রতিফলন। কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো এ রাজ্যের সরকার, তারা যে এই বাজেট, হ্যাঁ নিশ্চয়ই বাজেট পাস হবে, কিন্তু এই বাজেট জনগণের কাজে লাগুক। এবং সেটা যদি কাজে লাগে, আমাদের যে পরামর্শ সেটা আমি দিয়েছি, বা আরো অন্যরাও যে দেবেন, যে আপনার কথায় কথায় বলেন ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন, আসলে এটা এখন ট্রাভেল ইঞ্জিনে পরিণত হয়েছে। ট্রাভেল ইঞ্জিন হিসাবে আজকে ত্রিপুরাতে জনগণের উপরে একটা অভিশাপ হিসেবে দাঁড়িয়েছে। এ থেকে ত্রিপুরাকে, এই যে কাজ থেকে ত্রিপুরাকে মুক্ত করুন। স্যার, স্যার আপনি এখন বলবেন, বলবার জন্য তারপর বলবেন, হ্যাঁ তারপরে স্যার আমি একটা কথা বলবো স্যার, এই কথা বললে আপনারা আবার সহ্য করবেন না, যে আজকে শুধু ওনার জন্য আমাদের পুরো টাইম দেখি না, আপনি 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 বলুন না, আপনি জবাব দিন না, আপনি জবাব দিন, আপনি জবাব দিতে গেলে অনেক কথা। এমনি বলছে জনগণ বুঝে বলেই নোটার সাথে কম্পিটিশন চলছে, নোটার সাথে কম্পিটিশন চলছে। এই জন্য জনগণ বুঝে বলে নোটার সাথে আগের পত্রিকাকে বলছে তো, পত্রিকাকে কেন্দ্রীয় সরকার ছাড়া সব পত্রিকাকে বলতো খুচরা পত্রিকা, আজকে এই কথা বলে না। এবং কর্মফলের ভোগ ডেইলি শুরু হচ্ছে, আরো করতে হবে আপনাদের। কম্পিটিশন অপেক্ষা করুন। আপনাদের জিনিয়াস তৈরি করেছেন, জিনিয়াস, এই জিনিয়াসদের কাছ থেকে কর্মফলের ভোগ করতে হবে, কেউ ছাড়বেন আপনাদেরকে। কর্মফল, ইয়েস, কর্মফল যা হবে কর্মফল। ওকে, আমি চলাম স্যার, এটা একটা সত্য কথা বলছে, এটা একটা সত্য কথা বলছে, কর্মফল ভোগ করতে হবে। আপনাদের হ্যাঁ কর্মফল শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে, কর্মফল ভোগ করা শুরু হয়ে গেছে। আমরা যদিও আমরা ভোগ করতে হবে, হবে, ইয়েস হবে, হবে না, আমরা এনজয় করুন। স্যার আরো বলবেন? স্যার দুটো বলে শেষ করে দেবো স্যার, আমি আর 2 মিনিট, হ্যাঁ উনি শেষ করবেন 2 মিনিটের মধ্যে। আর দুটো কথা বলবো স্যার। 10,323 কথা বললো, ওরা বলুন কে বলেছে, কে বলেছে সংবিধান সংশোধন করেই তাদেরকে আমরা দেব? আরেক রাজ্যের মুখ্যমন্ত্রী এসে বলেছেন আপনার ভিডিও করকে রাখনা, ঘুমা ঘুমাকে সালানা। স্যার এইটা হলো না। আমি বলবো স্যার, মানবিক হন, একটু সংবেদনশীল হন, মানবিক হয়ে সংবেদনশীল হয়ে এটলিস্ট এই 10,323 পরিবার তারা যাতে বাঁচতে পারে, অন্যভাবে তারা যাতে কর্মসূচিতে কিছু করে খেতে পারে, ব্যবস্থা করুন, এটা করুন স্যার। এরপর একটা কথা বলছি যে 2S আপনাদের এই বাজেটে
টুয়েলভ সম্পর্কে কোনো উল্লেখই নেই। আমি মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ করব, আপনি যখন বক্তৃতা করবেন সেদিনও আপনার বক্তৃতা শেষে তার বাইরে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী 3% বকেয়া ঘোষণা করেছেন, যদিও আরো 17-18 বছর রয়ে গেছে। ঠিক সেরকমই 12 সম্পর্কে বলুন। আমাদের শহরগুলোতে প্রচুর গরিব মানুষ আছে, গ্রামে যেমন আছে। তা না হলে পরে এই বাজেট এটা শুধু এখানে পাশ করলে হবে না, আমাদের রাজ্যের জনগণের কাছে গ্রহণযোগ্যতা হতে হবে। কাজেই সেদিক থেকে যে আপনারা যে 7 বছর ধরে এই সমস্ত বাজেটে এই যে কতগুলো স্কিম, বিশেষ স্কিম, বিশেষ মানে এটা কি লুটের, আপনাদের বিশেষ লোকদের পাইয়ে দেওয়ার জন্য এরকম বিশেষ স্কিম, আর ওইসব জায়গা থেকে কমিশন কে খায় কে পায় কেউ জানে না। স্যার, এই রাজ্যের মানুষের কাছে মুখে মুখে হয়ে গেছে এই সরকার এখন কমিশনের সরকার, কাজে এগুলো সংশোধন করার মধ্য দিয়ে কিভাবে এই বাজেট এই রাজ্যের উন্নতিতে কিছু রাখতে পারে চেষ্টা করুন, আমরাও সহযোগিতা করব। এই কথা বলে আবার আপনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য থ্যাংক ইউ। উনি শেষ করলেন। না না না, প্লিজ প্লিজ, পুরো টাইম দিয়েছি, আরো সাজেশন চাই, আরো অ্যাডভাইস চাই। আপনাকে অ্যাডভাইস হিসেবে অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক করে নিয়েছে আপনাকে অ্যাডভাইজার নিয়োগ করবে, সুতরাং পুরো অ্যাডভাইস দিন, পুরো চলতে পারবে, চলুন প্লিজ স্যার। আরো একটা বলবো স্যার, এই হাউসের একজন অনেক মান্যগণ্য মেম্বার আজ থেকে বছর 2-1 আগে বলছেন, আমি বিপিএল পরিবারের কার্ড একদম অন্তদার। কি করে তার ভাই মাত্র 2 বছরের মাথাতে সবচেয়ে না শুনুন না আগে বলুন, কি করে তার ভাই ত্রিপুরাতে সবচেয়ে হাইয়েস্ট আমি সুধাংশু বাবু, আরে আপনি আমার কথা শুনুন না। স্যার শুনুন, ওনাকে সময় দিতে বলছি, পুরো সময় দিয়েছে, ব্যক্তিগত আক্রমণ করার জন্য আমি সেটাই বলছিলাম। এটা ওনার জাতের পরিচয় দিয়েছে, এটা জাতের পরিচয় দিয়েছে, জাতের পরিচয় দিয়েছে। আসলে স্টক নেই, ফুরুত থাকবে না, আমি জানি কোন জায়গায় রয়েছে। জাতের পরিচয় দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে, উনি বক্তব্য শেষ করেছেন, আমরা পরবর্তী বক্তব্যের জন্য আসছি। আমি মাঝখানে একটা ছোট্ট কবিতার একটা শিরোনাম শুনলাম, বলেন কি বলেছিলেন? হারাধনের দোষটি ছেলে স্যার। ওকে ঠিক আছে, এই বেঞ্চ থেকে এই বেঞ্চ হারাধনের দোষটি ছেলে, আর একজন নিচের কেন্দ্রে দাঁড়ানো সাহস পাননি, জেনারেল কেন্দ্রে দাঁড়িয়েছেন বড় বড় কথা বলে। মাননীয় সদস্য রঞ্জিত দাস মহোদয়। আমরা সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত, আমরা সব তাদেরকে দিয়ে দিয়েছি, সব। আজকে বুঝো 3 দিন দরকার দেবো, পুরো 3 দিন দেবো, সব গাঠি বস্তা বাইন্দা সব লই আনি, পুরো 3 দিন বলবো না স্যার। আমরা সিদ্ধান্ত নিয়েছি বিরোধীদের জন্য, আমরা সবকা সাথ সবকা বিকাশ বলি, বিরোধীরা বলি সিদ্ধান্ত। আমাদের ট্রেজারি বেঞ্চ কেউই বলবে না। আমাদের নাম ছিল 8 জনের নাম ছিল, আমাদের এখানে ছিল 7 জন ছিল, আমরা 7 জন। ওনারা বললো না না কম্পিটিশন দরকার নেই, এবার স্টকটা দেখতে হবে। কত অ্যাডভাইস দিতে পারে
কাজ করেন, আপনার নাম দিয়ে দেন। আমি অশোক বাবুর নাম পেয়েছি, আর গোপাল বাবুর নাম পেয়েছি। দেন, নাম দিন, আপনার নাম দিন। যেহেতু আমাদের সিদ্ধান্ত না, 5টা পর্যন্ত। মাননীয় সদস্য শ্রী অশোক মিত্র মহোদয় বলুন। মাননীয় স্পিকার মহোদয়, গত 21শে মার্চ মাননীয় অর্থমন্ত্রী উনি যে বাজেট ভাষণ রেখেছেন, সে বাজেটে প্রায় 257টি অনুচ্ছেদে উনি ওনার প্রস্তাব সমস্ত দপ্তরে বিস্তৃতভাবে দিয়েছেন। সেই বাজেট ভাষণ শুধু পড়ার ক্ষেত্রে 2 ঘন্টার উপরে সময় গেছে। স্বাভাবিকভাবে বিস্তৃত বাজেট বলে আমি এটা মনে করি। তবে বাজেটটা পড়ার পরে প্রতিটি অনুচ্ছেদ বিভিন্ন দপ্তরে যেটা আমি লক্ষ্য করেছি, এই বাজেট কর্মসংস্থানমুখী হয়নি, জনমুখী হয়নি। স্বাভাবিকভাবে এই বাজেটকে আমি পুরোপুরি সমর্থন করতে পারছি। বাজেটে অনেকগুলো প্রকল্প রাখা হয়েছে, যে প্রকল্পগুলি গত যে 2টি বাজেট উনি রেখেছিলেন, সেই বাজেটগুলিতেও এই ধরনের প্রকল্প ছিল। যাই হোক, আমি যে বিষয়গুলি খুবই জরুরি বলে মনে করি, তার উপরে আমার আলোচনা সীমাবদ্ধ রাখব। এই বাজেটে রাজ্যের যে বিশাল সংখ্যক শিক্ষক কর্মচারীরা রয়েছেন, অনিয়মিত কর্মচারীরা রয়েছেন, তাদের সম্পর্কে কোনো কথা বলা হয়নি। শুধুমাত্র বাজেট শেষ হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী 3% দিয়ে উনি ঘোষণা করেছেন, যদিও পাওনা 23%। শুধুমাত্র 3% দিয়ে আমাদের রাজ্যের শিক্ষক কর্মচারীরা খুশি হতে পারেননি। এ রাজ্যের শিক্ষক কর্মচারীরা 2018 সালের আগে আপনাদের প্রতিশ্রুতি ছিল যে আপনারা ক্ষমতায় আসার পরেই 7ম বেতন কমিশন পুরোপুরি আপনারা লাগু করবেন এবং প্রথম ক্যাবিনেটেই তার সিদ্ধান্ত নেবেন। প্রথম ক্যাবিনেটে সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু 7ম বেতন কমিশন এখানে রূপায়িত হয়নি। অনেক 7ম বেতন কমিশনের বিষয় রয়েছে যেগুলো এখানে লাগু করা হয়নি। এছাড়া শিক্ষক কর্মচারীদের একটি অংশের সবচেয়ে বড় যে সমস্যা, সেটা হলো অনিয়মিত কর্মচারীদের সমস্যা। এটা সকলেই জানেন, আপনারা যারা মন্ত্রীরা আছেন আপনারা তো জানেনই, আপনাদের সঙ্গে অনেক অনিয়মিত কর্মচারীরা রয়েছে। রাজ্যে প্রায় 40,000 অনিয়মিত কর্মচারী চেষ্টা করেছেন, কিন্তু আপনারা সময় দেননি। স্বাভাবিকভাবে এই যে অনিয়মিত কর্মচারী, তাদের সমস্যাটা কি, এটাই তো আমাদের বোঝা দরকার। বছরের পর বছর অনিয়মিত হল, তারা বিভিন্ন দপ্তরে তারা একজন নিয়মিত কর্মচারী যেভাবে কাজ করে সেই ধরনের কাজ তারা চলছে। বিভিন্ন আউটসোর্সিং এর মাধ্যমে আজকে স্বাস্থ্য দপ্তরের দিকে যদি আমি তাকাই, স্বাস্থ্য দপ্তরে সমস্ত অনিয়মিত কর্মচারীকে দিয়ে আজকে নিয়মিত রয়েছে। যে সমস্ত কর্মকর্তারা আজকে 7,000 8,000 বেতন দিয়ে তারা কাজ করছে, নিয়মিত হওয়ার কোনো সুযোগ তাদের নেই। বিভিন্ন যে অঙ্গনওয়াড়ি কর্মীরা ছিলেন, সে অঙ্গনওয়াড়ি কর্মীরা রাজ্য সরকারের কর্মী, রাজ্য সরকারের সমস্ত কাজ তারা করছে। স্বাস্থ্য দপ্তরে কাজ করছেন, অন্যান্য দপ্তরে কাজ করছেন। অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্পর্কে সেই সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়মিত করা হোক। কোন কোন রাজ্যে এরই মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়মিত করা হয়েছে, এবং যদি নিয়মিত করা না হয়
তাহলে অন্তত তাদের অঙ্গনারী ওয়ার্কার যারা তাদের 21,000 টাকার বেতন, যারা সহায়িকা তাদের 18,000 টাকা বেতন দেওয়ার নির্দেশ রয়েছে। এই যে নির্দেশিকাগুলো রয়েছে আমাদের রাজ্যে কিন্তু সেটা পালিত হচ্ছে। আমি আমার যে বিধানসভা ক্ষেত্র এমন 4-5টি স্কুল জানি যেখানে শুধু সর্বশিক্ষা শিক্ষকদের দিয়ে স্কুলগুলি চলছে। সে সর্বশিক্ষার শিক্ষকদের নিয়ে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ রায় দিলেন, ডবল বেঞ্চের রায় দিলেন তাদের পক্ষে নিয়মিত করার জন্য। আমাদের রাজ্যের সেই শিক্ষা দপ্তর তাকে নিয়ে গেল সুপ্রিম কোর্টে, এসএলপি দাখিল করলো। কেন এসএলপি দাখিল করা, কি দরকার ছিল তাদের সম্পর্কে এসএলপি দাখিল? সেখানে সিঙ্গেল রায় দিয়েছে, সেই আইনকে মান্যতা দিলে তো কেন আমরা এসএলপি তে গেলাম? তামিলনাড়ুর সরকার এসএলপি দিয়েছিলেন, তারা উইথড্র করে নিয়েছে। আমি দাবি করব যে এসএলপিটা উইথড্র করা হোক এবং সর্বশিক্ষার যে শিক্ষকরা রয়েছেন তাদেরকে নিয়মিত করা হোক। এই যে বিষয়গুলো আমাদের রাজ্যে রয়েছে এগুলো আজকে আমাদের দেখা দরকার এবং এই বিষয়গুলিকে অনিয়মিত যে সমস্ত অনিয়মিত কর্মচারী রয়েছেন, একটা সিদ্ধান্ত ছিল 2018 সালের 31শে জুলাই আপনারা সে 10 বছর হলেই তাদের যে নিয়মিত করা সেটা আপনারা প্রত্যাহার করে নিন। তারপরে বললেন যে আরো ফলপ্রসূ একটা আপনারা একটা বিষয় আনবেন সেখানে, যাতে করে তাদের আরো সুযোগ সুবিধা হয়। দেখা গেল আজ পর্যন্তই সে অনিয়মিত কর্মচারীদের জন্য আর কোন সিদ্ধান্ত হলো না। সে অনিয়মিত কর্মচারীরা অনিয়মিত রয়ে গেলে তাদেরকে আজকে যেখানে কোর্ট রায় দিয়েছে তাদের যদি নিয়মিত করা না যায় তাহলে সম কাজে সম বেতন দেওয়া হবে। সম কাজে সম বেতন দিয়ে হলো তাদের যে আর্থিক অবস্থাটা আজকে উন্নত করা দরকার বলে আমি মনে করি। আমি আজকে শিক্ষা দপ্তর সঙ্গে কিছু বলবো, যেহেতু আমি নিজে শিক্ষকতা করেছি। রাজ্যের আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু ভালো নেই। যত কথাই বলুন না কেন যে আপনারা ইউনিভার্সিটি এনেছেন, আরো 3টি কলেজ স্থাপন করবেন, আরো অনেক কিছু করেছেন, কিন্তু রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা ভালো নেই। গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থাটা টোটালি ভেঙে পড়েছে এবং হঠাৎ করে এই যে বিদ্যাজ্যোতি প্রকল্পে 125টি বিদ্যাজ্যোতি স্কুল করেছেন। বিদ্যাজ্যোতি স্কুলগুলোর দিকে যদি আমরা তাকাই, আমি জানি আপনারা জানেন কিনা, প্রত্যেকটি বিধায়কদের জায়গায় আছে বিদ্যাজ্যোতি স্কুল, প্রতিটি ব্লক ভিত্তিক বিদ্যাজ্যোতি হয়েছে। বিদ্যাজ্যোতি স্কুলে কাঠামো নেই, টিচার নেই, তাহলে সেই স্কুলগুলো কিভাবে চলে? বিদ্যাজ্যোতি যে উদ্দেশ্যে তারা আমাদের টিচার রিক্রুটমেন্ট করতে হবে, কর্মসংস্থান করতে হবে। হাজার হাজার একসঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি ছিলেন এখন পরিষদীয় মন্ত্রী, উনি বলতেন যে আমি বিএড টিচার পাচ্ছি না, বিএড শিক্ষিত ছেলে মেয়ে পাচ্ছি না। এখন তো হাজার হাজার বিএড সেই ট্রেনিং নিয়ে তারা এসেছেন, তারা ট্যাগ পরীক্ষার জন্য প্রস্তুতি কোথায়? সেই ট্যাগ পরীক্ষা দিতে যারা প্রস্তুতি নিয়েছেন তারা আগ্রহী শিক্ষকতা দেওয়ার জন্য আজকে সেই শূন্য পদ পূরণ করা হচ্ছে না। হাজার হাজার শিক্ষকের পদ আজকে শূন্য পড়ে আছে, বিদ্যালয়গুলো ঢুকছে, পরিকাঠামো ভেঙে পড়ছে। আমি আজকে একটা সেই মহিলা কলেজকে আজকে মহিলা বিশ্ববিদ্যালয় করে দিলাম, 2-3টি সেই আর্যভট্ট ইউনিভার্সিটি, তারপর ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি, এগুলো আল্লাহ তার গুণমান কি? এই গুণমান নিয়েই তো আমাদের আজকে ভাবতে হবে। এখান থেকে ডিগ্রি নিয়ে কি হবে? আমি দেখলাম যে আপনারা লিখেছেন প্রতিটি মহকুমায় আপনারা কিছু সেই বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামিনেশন হয় তাতে আমাদের ছাত্ররা যাতে সেখানে শিক্ষিত হতে পারে তার জন্য কোচিং সেন্টার করবেন। এই কোচিং সেন্টারে কি হবে? স্কুলে যদি পড়াশোনা না হয়, স্কুলে যদি টিচার না থাকে, ইংরেজির টিচার নাই, ফিজিক্সের টিচার নাই, ম্যাথের টিচার নাই, তাহলে এত শূন্য পদ যদি থাকে সেখানে আমার নিয়োগ করতে অসুবিধা তো থাকার কথা না। এখানে তো আমাদের বিরোধী দলের নেতা উনি বলেছেন যে 36,000 এর মধ্যে আমাদের অবসরে গেছে। তো 36,000 যদি অবসরে যান তাহলে এই 36,000 শূন্য পদ আমাদের আছে। আমাদের শিক্ষা দপ্তরে প্রচুর শূন্য পদ আছে, সে শূন্য পদগুলিতে নিয়োগ করলেই আমরা পারি। তাহলে শূন্য পদগুলি নিয়োগ করলেই তো কর্মের সংস্থান হয় আমাদের রাজ্যে। তাহলে আমাদের মূল যে বাজেটের যেটা থাকা দরকার তা হলো যে কর্মসংস্থানমুখী বাজেট হয়েছে কি। আমাদের কৃষিমন্ত্রী তো অনেক কথা বলেন, কৃষিমন্ত্রী তো ওনার কৃষি দপ্তরে যে কত কাজ হয়ে যাচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলে কি কাজ হচ্ছে? বিদ্যুৎ দপ্তর উনি তো সেই
যে পিএম সূর্য, পিএম কুসুম নানান প্রকল্প তৈরি করেছে। আমি প্রশ্ন করেছিলাম যে পিএম সূর্য, পিএম কুসুম কোথায়, কোন বিধানসভায়? আমার বিধানসভায় কয়টা পিএম কুসুম গেছে, পিএম সূর্য গেছে? এগুলি তো শুধুমাত্র বেসরকারিদের হাতে তুলে দেওয়ার একটা অভিপ্রায়। বিদ্যুৎ দপ্তরটা আস্তে আস্তে বেসরকারিদের হাতে তুলে দেওয়ার অবস্থা ধরেছে। বিদ্যুৎ দপ্তরে আপনারা যারা আছেন বিধায়করা, আপনারা খোঁজ নিয়ে দেখবেন বিদ্যুৎ দপ্তরে এখন শুধু আউটসোর্সিং মানুষ দিয়ে কাজ করছে, 5 মাস তারা বেতন পায় না। বিলোনিয়া, দক্ষিণ ত্রিপুরা যারা বিদ্যুৎ দপ্তরে কাজ করে সেই আউটসোর্সিং এর মাধ্যমে তারাই লাইন সারায়, তারাই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তারাই অপারেটর, সব তারা 5 মাস বেতন দেন না। যাদের সঙ্গে আপনারা স্বাক্ষর করেছেন সেই সমস্ত কোম্পানিগুলি তাদের বেতন দেন না। তারা আমাদের সমস্ত বিধায়কদের চিঠি দিয়েছে। তার বিদ্যুৎ দপ্তরকে আস্তে আস্তে তো আপনারা বেসরকারিদের হাতে তুলে দিচ্ছেন। এই যে টুডার মাধ্যমে যে পিএম সূর্য বলেন, পিএম কুসুম বলেন, এত অ্যাডভার্টাইজ, কেন এত অ্যাডভার্টাইজ? এই তো সবটাই তো আস্তে আস্তে করে তাদের হাতে চলে যাবে। একটি নিগম আজকে শূন্য হাতে পড়ে থাকবে, নিগমের কোনো কর্মচারী থাকবে না, নিগম দায়বদ্ধতা থাকবে না। এমনিতে তো দেখলাম বিভিন্ন পদ্ধতিতে 285 কোটি টাকা সেখানে লস রান করছে। 285 কোটি টাকা আমার বিদ্যুৎ দপ্তর লস রান করছে। 150 কোটি টাকা নিয়ে বিভিন্ন যে 5টা সাব ডিভিশনকে যে বেসরকারিদের হাতে দিয়ে দেওয়া হয়েছিল, তারা 150 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। তাহলে এই যে বিষয়গুলো, এগুলো তো আমাদের যে সরকার থেকে এটা দেখা দরকার যে আমি বেসরকারিদের হাতে কেন তুলে দেবো? আমার সরকারি দপ্তর থাকলে সরকারি দপ্তর তাকে সেখানে আমার অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে সেখানে আমি ডিআরডিও নিয়োগ করবো। আমি এখন তাকে নিয়মিত বেতন দিতে পারছি না, কিন্তু আমার অর্থ দপ্তরের অনুমতি সেই অনুমতি নিয়ে তাদের কিন্তু আমি ডিআরডিও দিতে হয়। তাহলে আমি কেন আউটসোর্সিং এর ছেড়ে দেবো? আউটসোর্সিং এর হাতে কেন সে তার সঙ্গে আমি স্বাক্ষর করবো, তাকে দিয়ে বেতন দেওয়া হবো? এই যে বিষয়গুলি কিন্তু আমাদের রাজ্যের মানুষকে ভাবিত করে তুলেছে। এই যে সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা তো সমালোচনা করি, যেন সেন্ট্রাল গভর্নমেন্ট তার সমস্ত দপ্তরগুলিকে আস্তে 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 বেসরকারিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। রাজ্য সরকারও আপনারা সেই নীতিকে অনুসরণ করে সেই বিভিন্ন দপ্তরগুলিকে আস্তে আস্তে তুলে দেওয়ার জন্য সেই কৌশলগুলি অবলম্বন করছে বলে আমরা মনে করি। তাই এখানে আমরা দাবি করি যে বিভিন্ন দপ্তরে সরকারি দপ্তর ভিত্তিক নিয়োগ করা হয়, স্বাস্থ্য দপ্তর তার দপ্তর ভিত্তিক নিয়োগ করা হোক, তাকে আউটসোর্সিংয়ের মাধ্যমে তাকে নিয়োগ না করা হোক। জলসম্পদ দপ্তর তার যদি লোক থাকে, জলসম্পদ দপ্তর তার নিজের দপ্তরের মাধ্যমে তাকে নিয়োগ করা হোক। বিদ্যুৎ দপ্তর তার নিয়োগ করা হোক তার দপ্তর থেকে, এবং সেখানে অনুমতি দেওয়া হোক আমার অর্থ দপ্তরে। তাহলে করে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, বিশৃঙ্খলা হবে না। 5 মাস বেতন বাকি রয়েছে, এই যে ঘটনাগুলি ঘটছে এগুলি তো মানে একেবারে বাস্তব ঘটনা। তাই আমি বলবো যে বিষয়গুলির দিকে দেখার জন্য অনেকগুলো তথ্য এখানে রাখা হয়েছে যে আমি 842টা অমৃত সরোবর করেছি। 842টা অমৃত সরোবর কোথায় হলো আমি জানি না। আমি প্রশ্ন করেছিলাম যে আমার বিশ্বমুখ বিধানসভায় কয়টি অমৃত সরোবর হয়েছে। আমি যা দেখেছি একটি অমৃত সরোবর ব্লকের পিছনে করেছেন। সেই অমৃত সরোবর আগে সমস্ত কাজ হয়ে গিয়েছিল, বিগত 18 সালের অনেক আগে তাকে অমৃত সরোবর হিসাবে ঘোষণা দিয়ে উদ্বোধন করা হয়েছে। তাই আর একটা কনস্টিটিউয়েন্সিতে যদি একটি অমৃত সরোবর থাকে তাহলে রাজ্যে 862টি অমৃত সরোবর কোথায় হবে? স্বসহায়ক দলের কাছে তুলে দিলেন। আমি প্রশ্ন করেছিলাম মৎস্য দপ্তরকে যে আমার যে নির্বাচনী ক্ষেত্র গ্রীষ্মমুখ সেখানে কয়টি সরকারি জলাশয় রয়েছে, সেই সরকারি জলাশয়গুলির নিয়ন্ত্রণ কারা করছে, সেই নিয়ন্ত্রণের মাধ্যমে সরকারের আয় কত হচ্ছে সেগুলিকে জানাতে হবে। সেগুলি তো জানতে হবে মানুষ যে সেই সমস্ত সরকারি জলাশয়ের রাস্তা অবস্থা কি, সরকারি জলাশয়গুলিকে ঠিকভাবে সেখানে ম্যানেজ করা হচ্ছে কিনা, তার হ্যান্ডওভার করা হয়েছে কিনা, এবং কোন সপ্তাহে হ্যান্ডওভার করা হয়েছে কোনো তথ্য নেই। শুধু এখানে কিছুদিনে আরো 262টি হওয়ার জন্য সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আমার বক্তব্য হলো যা কিছু আছে বর্তমানে সেই জিনিসগুলোকে রক্ষা করেন, রাস্তাঘাট করছেন। আমি দেখেছি
ইদানিং এই কিছুদিন যাবৎ, গত 1 মাস যাবৎ রাস্তাঘাটের কিছু কাজ হচ্ছে। বেলোনিয়া শহরও দেখলাম, শহরের রাস্তাঘাটগুলির কাজ হচ্ছে, মেইন রোডগুলির কাজ হচ্ছে, কিন্তু গ্রামাঞ্চলের রাস্তাঘাটের অবস্থা ভয়ঙ্কর, ভয়ঙ্কর রাস্তাঘাটের অবস্থা। কোন রাস্তাঘাট সেই গ্রামীণ সড়কগুলিকে এখনো ধরা হয়নি। তা আমি দাবি করব শুধু শহরের রাস্তাগুলি, মেইন রাস্তাগুলি নয়, গ্রামীণ যে সড়কগুলি আছে সেদিকেও আমাদের নজর দেওয়া দরকার। স্বাস্থ্য দপ্তরের কথা আমি বলবো যে স্বাস্থ্য দপ্তরে অনেক কিছু দাবি করেছেন, কিন্তু সবচেয়ে যেটা দরকার, স্বাস্থ্য দপ্তরে কর্মী নেই, নার্স নেই, ডাক্তার নেই, প্যারামেডিক্যাল কর্মী নেই। তাহলে আমি এই যে দাবি করলাম, কিসের উপরে দাবি করলাম? একটি হসপিটাল তো ভালো চলছে না। আমি এখন আসি বিলোনিয়া থেকে, আগরতলায় আসি, শুধুবার যাই তখন শুধু অ্যাম্বুলেন্সের শব্দ শুনি, শুধু অ্যাম্বুলেন্সের শব্দ শুনি। কেন এত অ্যাম্বুলেন্স আসে আগরতলায়? জিবিতে কেন এত ভিড়? গ্রামে বিভিন্ন মহকুমা হাসপাতাল, ব্লক হেডকোয়ার্টারের হাসপাতালগুলির অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আমি আমার বিধানসভা কেন্দ্রে 4টি হাসপাতাল আছে, একটি হাসপাতালে কোনো পরিকাঠামো নেই, ডাক্তার নেই। একটা কমিউনিটি হাসপাতাল, 50 বেডের হাসপাতাল, 1জন মাত্র ডাক্তার, 3জন মাত্র নার্স। 30 বেডের হাসপাতাল, 1জন মাত্র ডাক্তার, 2জন মাত্র নার্স। এই দিয়ে রেস্ট নেই। ডাক্তাররা আমাদের গেলে বলেন যে আমাদের বাঁচান, আমাদের বলেন সরকারের কাছে তুলুন ডাক্তার নিয়োগ করতে। এই যে অবস্থাগুলি, নার্সরা বলেন ঘুম নেই। আমরা যখন রুগীদের কাছে জিজ্ঞেস করি, রুগীরা বলেন রুগী ভর্তি নেই কেন, 2-3 জন কেন, 4 জন কেন? তারা বললেন রুগী বেশি হলে কে দেখবে, ডাক্তার থাকে না, নার্স থাকে না। তা আমি এখানেই দাবি করব যে শুধু পরিকাঠামো বিভিন্ন যে দাবি করছেন তার সবচেয়ে বড় আগে প্রয়োজন ডাক্তার নিয়োগ, নার্স নিয়োগ, প্যারামেডিক্যাল নিয়োগ। গ্রামাঞ্চলে হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য ব্যবস্থা আপনারা করুন। তাহলে পরে শহরের এই যে এত ভিড়, এই তো হাফ টাপ করার জন্য অনেক কিছু আপনারা দাবি করছেন, এত কিছু করার দরকার হবে না। গ্রামের হাসপাতালগুলো যদি ইকুইপ হয়ে যায় তাহলে সব কিছু ইকুইপ হয়ে যাবে। তাই আমি সবশেষে এই কথাগুলি বলবো যে জনমুখী এবং কর্মসংস্থানমুখী বাজেটকে তৈরি করার জন্য যে যে ব্যবস্থাগুলি আমি প্রস্তাব করেছি, সরকারি নিয়মে কর্মসংস্থান করুন, আউটসোর্সিং এর হাতে ছাড়বেন না। আউটসোর্সিংরা প্রচন্ডভাবে আপনাদের বিপদে ফেলবে। 150 কোটি টাকা নিয়ে আমি পত্রিকায় দেখলাম তারা চলে গেছে আমার বিদ্যুৎ দপ্তরে। স্বাভাবিকভাবে সমস্ত নিয়োগগুলি আপনারা করবেন সরকারি স্তরে এবং শূন্য পদগুলি অতি সত্বর পূরণ করুন। শিক্ষক কর্মচারীদের যে সমস্ত দাবিগুলি আছে সমস্ত দাবিগুলি পূরণ করুন এবং না পূরণ যদি করেন কর্মসংস্কৃতি কিন্তু নষ্ট হবে। যত চেষ্টাই করে 1975 সালের আজ থেকে 50 বছর আগে যে লাগাতার ধর্মঘট হয়েছিল তার পরিবেশ কিন্তু আবার আস্তে আস্তে শুরু হবে এই রাজ্যেও। অনেক সিনিয়র মন্ত্রী, উনি হয়তো বিরক্ত হয়ে অনেক কথাই বলছেন। আচ্ছা, এখন নাম দেবেন কি? নাম নেই আপনাদের? না না, প্রথমতনি বিধানসভা চলুক, প্রথমতনি বিধানসভা চলুক, 10 মিনিট হলো, 10 মিনিট যদি 20 মিনিট আমার বিরোধী দলের নেতা
কোনো বলার জন্য প্রয়োজন হলে যদি এত আপনার ভিতরে যদি না না আমি বলছি বিষয়টা এরকম না সেটাকে আপনারা আমি প্রথমেই বলেছি বিরোধী দলনেতা বেশি পাবে, মুখ্যমন্ত্রী বেশি পাবে। না না প্রথমেই বলেছি। এতটা দরকার নেই। আরে শুনেন মাস্টারবাবু একটু আগে আমি জিতেন বাবুকে বলেছি আপনি আপনার কমিউনিস্টের যাত্রী নিয়েছেন, আপনাকে এই জায়গা নেব না। জিতেন বাবুকে বলেছিলাম কমিউনিস্টের যাত্রী চিনিয়েছেন আপনি নিজেকে, আপনি ওই জায়গাতে নাই। আমি আরে ভাই আপনাকে আমি কমিউনিস্টের যাত্রী নিয়েছেন উনি, আপনি অন্তত এই জায়গা থাকবেন। আপনি আবার সোলেন বাবুকে আমি অন্যভাবে দেখি। না একটু আমি একটু মাননীয় অধ্যক্ষ যখন ছিলেন আমি উনি বলছিলেন আমাকে, আমি কি বলছি, আমি বলেছিলাম যে আমাদের লিডার যদি 20 মিনিট বেশি বলে প্রয়োজনে আমাদের না না ঠিক আছে বিষয়টা বলবে না। এই কথা বলার পরেও ওখান থেকে না না শুনুন না, ইয়ে করেছেন। বলুন বলুন। ট্রেজারি ব্যাংক বলেছে আজকে আপনারা বলবেন, সেটা আপনারা অ্যাকসেপ্ট করেছেন তো? না করলে আপনারা কিভাবে আবার অসুখবাবু বললো, কিভাবে অসুখবাবু বললো? আপনারা অ্যাকসেপ্ট করেছেন, আজকে আপনারা বলবেন, সেই জন্য তো আপনারা বলছেন। জিতেন বাবু 1 ঘন্টা বাদে আবার আপনাকে যেহেতু দেওয়া কেন অসুখবাবু দাঁড়িয়ে ভাষণ শুরু করলো? বলতে পারতো যে না এখন আপনারা দিন। মাননীয় ডেপুটি স্পিকার অ্যাকসেপ্ট করেছেন ওনাদের এই যদি ওনারা না বলার থাকে কেউ, তাই আমরা বলবো। হ্যাঁ আমি যারা কংগ্রেসের বেঞ্চ আছে তারাও বলতে পারে। এখন আমি মাননীয় সদস্য গোপাল চন্দ্র রায় মহাশয়কে বলবো বলার জন্য। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, অ্যাকর্ডিং টু আর্টিকেল 202 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রতি বছরই আপনার বাজেট তথা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর এ পার্টিকুলার ফাইন্যান্সিয়াল ইয়ার প্রত্যেক বছর হোয়াট ইজ ইনকামিং সেটা হয় এবং হোয়াট ইজ দ্য এক্সপেন্ডিচার। আমাদের মাননীয় অর্থমন্ত্রী উনি, আমি যতদূর জানি উনি কমার্স গ্রাজুয়েট, উনি বোঝেন, উনি তৃতীয়বারের মতো এবার করেছেন এবং এই সরকার 8মবারের মতো আজকে বাজেট পেশ করেছে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। বিরোধিতা করার কোনো কারণ নেই। আমাদের বক্তব্য হলো যেই জায়গায় জনবিরোধী কাজ বাজেট হয়ে থাকে তাহলে আমরা সংশোধনের জন্য বলবো, ওনারা ঠিক করবে। যদি না করে জনগণ তাদের বিচার করবে, জনগণের বিচার তো আপনি জানেন। স্যার আমি প্রথমেই বলবো যে এই যে বাজেটটা করা হয়েছে, গতবারও আমি বলেছিলাম যে সাপ্লিমেন্টারি গ্র্যান্ট করার পর একটা বাজেট কি হয়, বাজেট এস্টিমেট এন্ড বাজেট রিভাইজের পরে একটা ওপেনিং ব্যালেন্স থাকে অথবা এক্সেস থাকে। আপনি এইবারে ওপেনিং ব্যালেন্স অ্যাডজাস্ট করেছেন কত? 550। তাইলে ক্লোজিং ব্যালেন্স যদি না থাকে তাহলে ওপেনিং ব্যালেন্স আসে কি করে? হোয়াট ইজ দ্য স্টেটমেন্ট? আপনি এবারও আপনি গ্যারান্টিং লাস্টে যে আপনি সাপ্লিমেন্টারি গ্র্যান্ট দিয়েছেন তখন কিন্তু কনসোলিডেট কোন স্টেটমেন্ট দেন নাই, কিন্তু এখানে আপনি বাজেট এস্টিমেটস এন্ড বাজেট রিভাইজ দুটো কথা। তো বাজেট রিভাইজ করলে তখন এক্সেস থাকলে তো ওপেনিং ব্যালেন্স আসবে। সুতরাং হোয়ার ইজ দিস? দিস ইজ ফুল অফ এরার। এটা আমি বলবো ইট ইজ এ ক্লেরিক্যাল বাজেট। এটা বিধানসভা পেশ করার মতন বাজেট নয় অ্যাকর্ডিং টু মি। বলতে পারে নতুন নতুন ভালো বলছেন। কারণ আজকে আমি যেটা বলবো যে এখানে আমি ছোট ছোট করে আসছি, এখানে আমি গত 8 বছরে দেখলাম মোর দেন 23,000 crores এই সরকার, বর্তমান সরকার লোন করেছে। ওনারা প্রথমবার এসে 2018 সালে আমি
রতনবাবুর বক্তৃতাও শুনেছি। আমি 8 বছরই যোগ দিয়ে দেখেছি। রতনবাবু আপনাকে বলি, উইদাউট অ্যাকাউন্টিং আমি বলি 23,000 সামথিং, আপনারা 23,000 কোটি আপনারা লোন করেছেন, এবং এইবার আপনারা ইন্টারেস্ট পেমেন্ট করেছেন মোর দেন 1,000 crores। 1,000 কোটি টাকা যদি আমরা ইন্টারেস্ট দিই, তাহলে আমরা ডেভেলপমেন্ট হবে কোথায়? স্যার একটা কথা মনে রাখবেন ডেপুটি স্পিকার স্যার, স্যার এখানে বাজেট নিয়ে তর্কাতর্কি, রতনবাবু যেটা বলছে, রতনবাবু তো সব দিকে ফিটেস্ট, এখানেও ফিটেস্ট, ওখানে ফিটেস্ট। উনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওনাকে আমি কিছু বলবো না, উনি যা বলেন ঠিকই বলেন, কিন্তু আমার বক্তব্য হলো, তাইলে এখানে বক্তব্য হচ্ছে একটা নতুন গ্রুপ এখানে যোগ দিয়েছে, তিপ্রা মাথা। তাইলে তিপ্রা মাথা যদি যোগ দিয়ে থাকে, এখানে বাজেট হয়েছে কত? 32,423 কোটি 44 লক্ষ টাকা। যদি তাই তাদের তরফ থেকে থাকে, তাহলে কেন টিটিএডিসি তে 800 কোটি টাকা দেওয়া হলো? ওয়াই? 1/3 পপুলেশন, অলমোস্ট 2/3 এরিয়া, ওইটার ডেভেলপমেন্টে কেন দেখা হলো না? আমি দেখেছি, পত্রিকায় দেখেছি, মায়েরা বোনেরা জনজাতির মাথায় কলসি নিয়ে বা মাথায় হাড়ি নিয়ে 3-4 কিলোমিটার থেকে নালার জল খাচ্ছে। তাইলে এই সরকার আপনাদের সহোদর ভাই, যেটা আপনাদের সঙ্গে কিছুদিন আগে যোগ দিয়েছে, তাদেরকে আপনারা 32,423 কোটি 44 লক্ষ যেখানে আছে, সেখানে কেন অনলি 860 কোটি 28 লক্ষ 25,000 টাকা দিলে? আর বেশি দেওয়া হলো না। কে না করেছে? স্যার, মাননীয় সদস্য একটু অবগতির জন্য বলছি আমি, উনি ঠিকই বলেছেন 800 নয় 860 কোটি টাকা, 860.860.28 উনি ভুলে গেছেন এই যে সাবপ্লেনের মাধ্যমে টিটিএডিসি তে টাকা খরচ করে, সেটা মন্তব্য বলার চেষ্টা করেননি, জানার চেষ্টাও করেননি। এখানে ওনার অবগতির জন্য বলছি আমি, আমাকে বলতে দিন। আপনি ডিস্টার্ব করছেন কেন? আমি আপনাকে শুধুমাত্র আপনার অবগতির জন্য বলছি, এভাবে বলবেন না, কারণ পিতামাতা আমাদের সহযোগী, কিন্তু আপনি এভাবে বলে বিভ্রান্ত করার কোনো জায়গা নেই। আপনি আমাকে বলছি অলরেডি হয়ে গেছে, উনি নাটক হয়ে গেছে, আর আপনি তো নাটকও বোঝেন না। একটু শুনুন, টোটালি সিএসপির মাধ্যমে টোটাল টিটিএডিসি তে 7,148.85 crores শুধু টিটিএডিসি তে খরচ করা হবে এই সমস্ত টাকা। টাইটাল সাবপ্ল্যানের মাধ্যমে খরচ হবে 7,148.85 প্লাস 860। কাইন্ডলি দ্যাট ক্যালকুলেট করুন। আপনার হয়েছে? বলেন। স্যার, আমার মনে হয় মন্ত্রী বাহাদুররা যদি আমাদের পরে নিশ্চয়ই রিপ্লাই দেবে। মাঝখানে ডিস্টার্ব করাটা ঠিক হয় কিনা আপনারা ভেবে দেখবেন। আমার বক্তব্য হলো, যেমন স্যার আমি যেটা বলছি, হেলথ, স্বাস্থ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য এবং আমাদের জল, এগুলি তো ডেভেলপমেন্ট দরকার। যেমন হেলথ সম্বন্ধে আমি বলছি। এখানে মিস্টার ডেপুটি স্পিকার স্যার, এখানে হেলথে 2024-25 ছিল ক্যাপিটাল এক্সপেন্ডিচার কত? 539 কোটি 553 কোটি 94 লক্ষ 56 হাজার, আর এবার 68 কোটি 94 লক্ষ 60। তাইলে কিভাবে ডেভেলপমেন্ট? রেভিনিউ এক্সপেন্ডিচার ছিল 502 কোটি, আর এবার হলো 530 কোটি। তাইলে স্যার দিন দিন জিনিসের দাম বাড়ছে। এখানে হেলথে
আমি যেটা বের করেছি 488 জন ডাক্তারের ভ্যাকেন্সি আছে সিন্স 2018 সালের পরে কোন ডাক্তার অ্যাডভার্টাইজমেন্ট করে কোন ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট হয়নি। আজকে আমি লকডাউন করেছি। হ্যাঁ, এক দুজন স্পেশাল হতে পারে, রতনবাবু হাসবেন না। আমি আপনাকে বলছি স্পেশালটা স্পেশাল, পিছনের দরজা দিয়ে কি হচ্ছে আমি বলতে চাই। আমি আপনাকে বলছি অ্যাকর্ডিং টু দিস স্টেটমেন্ট 400 ডাক্তার রেগুলার ডাক্তার তারা বেকার আছে, ঘুরছে, কিন্তু 844টা ডাক্তারের পোস্ট ভ্যাকেন্সি আছে। কেন না হয়? মাননীয় মুখ্যমন্ত্রী এখানে নেই, ওনার জন্মদিন আমি ভালো লেগেছে, আইজিএম হসপিটালে ওনার জন্মদিন উপলক্ষে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে। ভালো কথা, ভেরি গুড। ওখানে উনি বলেছেন যে নার্সদের, সেবিকাদের, যারা পুরুষ এবং সেবক সেবিকাদের হলো স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য মেইন দরকার। 2018 সালের পরে ইন্টারভিউ একবার নেওয়া হয়েছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়নি। স্যার, আপনারও ছোট ছোট এই গ্রামে গঞ্জে এরা আমাদের অনিয়জও বলতে পারে, ভালো ওনাদের টিটিএ ডিসি এলাকায় কেমন অবস্থা আছে। স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্যটা একবারে ভেঙে পড়ছে। কিন্তু এইবারের বাজেটে স্বাস্থ্যের ব্যাপারে তেমন কোনো উল্লেখযোগ্য আপনার বাজেট অ্যালটমেন্ট করা হয়নি। আমি দু একটা ডিপার্টমেন্ট আলোকপাত করতে চাই, দরকার হলে আপনারা এগুলি দেখবেন, না হলে করবেন না। ইন্ডাস্ট্রি এন্ড কমার্স, স্যার ইন্ডাস্ট্রি তো স্যার হয়ে গেছে, শ্মশানে পরিণত হয়ে গেছে। এখানে কোনো ইন্ডাস্ট্রি হয় হ্যাঁ, কোন জায়গায় নামে আছে ওই যে নর্থ ইস্টের জন্য সাবসিডি দেওয়ার জন্য কিছু আসে, রতনবাবু ভালো জানেন। এখানে দাঁড়িয়ে চিৎকার করেছে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা, এখন জিতেন বাবুকে 40 মিনিটের পরে বলে বসেন বসেন বসেন। রতনবাবু, আপনাকে আমি অত্যন্ত মান্যতা দিয়ে, আপনি ভালো অপারেটর, খুব জানেন, এবং যখন যেখান তখন তেমন। আপনি তো হলুদের থেকে বেশি উপকারী লোক। আমি আপনাকে যেটা বলছি, যেমন হোম জেল, আপনি একটা কথা মনে রাখবেন, আমার কাছে ছেলেগুলি গিয়েছিল, 3 বছর হয়েছে, ইন্টারভিউ হয়েছে, এখন অব্দি অ্যাপয়েন্টমেন্ট হয়। জেলগুলি শেষের পথে, ওখানে চিকিৎসার ব্যবস্থা নাই, চিকিৎসার অভাবে লোক মারা যাওয়ার পথে, হসপিটালে নিয়ে যায়, কর্মচারী গেলে ওনারা চিৎকার করবেন। আমি আপনাদের একটা কথা বলছি, ত্রিপুরাজ্যে যদি সর্বনাশ হয়, রতনবাবু আমার বাড়িতে আগুন লাগলে কিন্তু আপনার বাড়িটাও পড়ে যাবে, বেশি দূর না, চলে যাবে, দাও দাও করে জল। নেক্সট জেনারেশনকে আপনারা শেষ করবেন। আমি যেটা বলছি, খুব খারাপ লাগে, কিছুদিন আগে, স্যার সব বলতে চাই না, কিছুদিন আগে আমি দেখলাম এই যে এক ভদ্রমহিলা নগর পঞ্চায়েতের চেয়ারম্যান মেলাঘাট, ওনার হাজবেন্ড একটা টেন্ডার দিয়েছে, ঠিকভাবে ওনাকে ধোলাই করে একবারে হসপিটালে ভর্তি করে দিয়েছে। দিস ইজ ল এন্ড অর্ডার। এইতে আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, মোটামুটি পাইপলাইনটা কিছুটা এখন কম হয়েছে, হয়নি, কিন্তু ওই যে নিগমানিত্ব না কি বলে, কমিশন ব্যাপার, এটা একটু বেশি চালু হয়, এটার দিকে নজর দিতে হবে। তারপরে খোয়াইতে এক্স চেয়ারম্যান ম্যাডাম, একজন ভদ্রমহিলা, ওনাকে দারুণ ভাবে পিটিয়েছে, আমার কাছে আছে, আমি নিয়ে আসি উইদাউট এভিডেন্স। আমি রতন বাবুকে অনেকটা ফলো করি, আমার কাছে সব কাগজ আছে। তাইলে এইভাবে যদি পেটানো হয়, তাইলে কিভাবে স্যার শান্তি আসবে? নিগো বাণিজ্য, এখন পাইপ লাইনে গিয়ে নিগো বাণিজ্য। এবং আমি আপনাকে বলছি, বাহুবলী সিনেমাটা একটাই হয়েছে নর্থে, সুপারহিট ওয়ার্ল্ডে, আর ত্রিপুরাতে মজায় মজায় বাহুবলী। আপনি
আমি মাননীয় প্রধানমন্ত্রীকে মোদি হয়তো মুমকিন হয় নাকি, মানে মোদি হয়তো মুমকিন হয়, কিন্তু নিমকিন হয়ে যাচ্ছে, ঠাট্টা হয়ে যাচ্ছে রতন বাবু দিন দিন। কিন্তু ট্রাম্প মহোদয় যেভাবে এইভাবে আমাদের অপমান করেছে, দোষ আজ আবার ট্রাম্প সরকার ওই আপনার আহমেদাবাদে 1 লক্ষ লোক দিয়ে মিটিং করেছে, 100 কোটি টাকা ব্যয় করেছে, এবার গালা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কি বলেছে? আমাদের কি অন্যায় স্যার, আমরা ইন্ডিয়াতে কাজ পাই না, যারা টেকনোলজিতে আছে, যারা শিক্ষিত, কাজ করতে গেছে, তাদের হয়তো ভিসা ঠিক নেই, ভিসার মেয়াদ গেছে, অবৈধভাবে আছে। হাত করা করিয়ে 40 ঘন্টা, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, আপনাকে যদি আমাকে যদি 40 ঘন্টা দেরি করিয়ে লাগাম দিয়ে বসিয়ে রাখে, আপনি বাথরুম যাবেন কি করে, খাবেন কি করে, বেরিয়ে দিয়ে, লজ্জার ব্যাপার। পৃথিবীর কোন দেশে এইভাবে পাঠানো হয়? ভেরি সরি টু সে। আমি নেক্সট আসবো আরবান ডেভেলপমেন্ট। আরবান ডেভেলপমেন্ট স্যার, যদি গ্রামে গঞ্জে ডেভেলপমেন্ট না হয়, ত্রিপুরা কিভাবে ডেভেলপমেন্ট? আমি মাননীয় অর্থমন্ত্রীকে একটু দেখতে বলবো, এটা তো আপনি ছাপিয়েছেন, আমি ছাপাই, আপনার দিয়ে বলছি। এখানে কি হয়েছে? 2000 রিভাইজ এস্টিমেটেড ছিল 977 কোটি 38,50,000 টাকা আরবানে। এখন এবার কথা হচ্ছে 741 কোটি 75,50,000। স্যার কমালেন কেন আমি জানি। এখন এসে অর্থাৎ ফাইলটা রেকর্ড হচ্ছেন, সময়টা ওনার সময়টা কি হয়েছে? কে বলেন? গোপাল দা বলেন। হ্যাঁ, মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, ব্যাপারটা হলো সাইকিয়াট্রিকের দরকার আছে, একজন সাইকিয়াট্রিস্ট এখানে। কি হয়েছে আমি জানি, সবাইকে একটু দেখানো উচিত। স্যার হঠাৎ কি হয় কি না হয় এটার মধ্যে আমি আসছি। স্যার এখানে এডুকেশন, হায়ার এডুকেশন, আমার লজ্জা এবং কষ্ট। আমাদের বনমালীপুরে 2টা স্কুল আছে, রাম ঠাকুর আজকে টাইম নেই তো, আজকে তো অ্যাভেলেবেল টাইম নিয়ে কথা বলছিলেন। সাইকিয়াট্রিস্ট আনাবো। আমি আপনাকে যেটা বলছি, এখানে রাম ঠাকুর বয়স এবং গার্লস 15 বছর, এখানে সায়েন্স সাবজেক্ট নেই। আমার কষ্ট হয়। মাননীয় মুখ্যমন্ত্রী সখীচরণ স্যার, আমি তো মারা গেছি ঠিকই আছে, ওনাকেও মারছে ওনার ডিপার্টমেন্ট, না উনি জেনে মরে যাচ্ছেন, না এমনিতে জীবিত অবস্থায়। আপনি মনে রাখবেন, এ ম্যান died so many times before the real death। এটা মুখ্যমন্ত্রী হচ্ছে কিনা আমি জানি না। উনি ভালো লোক, উনি ব্র্যান্ড ভালো। যেমন আগে স্যার আপনি জানেন যে ইঞ্জিন মার্কা সরষের তেল খুব ভালো, কিন্তু ভেতরে দেখেন গোজামিল দিয়েও খেলে আপনার ডায়রিয়া মারাও যেতে পারে। উনি ব্র্যান্ড ভালো, কিন্তু কাজ ভালো কিনা আমি জানি। আমি যেটা বলছি যে এডুকেশন, সখীচরণ এবং ওনার একটা স্কুল আছে, এটার মধ্যে আজকে 15 বছর সায়েন্স স্ট্রিম নেই। আমাদেরও বনমালী করে 2টা আছে। আমি কোথায় বলবো? এখানেই বলবো। মাননীয় অর্থমন্ত্রীকে বলছি, প্রণজিৎ বাবুকে দীর্ঘদিন চিনি, ওনার দাদাকেও চিনতাম, ভালো লোক, এটা একটু নজর রাখুন। মুখ্যমন্ত্রী সব মনে রাখে না, ওই অভিনন্দন, ফুল তোরা, এইসব দেশটা রাজ্যটা উচ্ছন্নে যাক, কোনো আপত্তি নেই, আপনি একটু দেখবেন। আমি কয়েকটা বলছি, যেমন ট্যুরিজম, ইয়ং এনার্জেটিক, আমাদের সুশান্ত বাবু আমাকে কাকুন রাখে, ভালো কাজে, কিন্তু ও কি করে এখানে মাত্র 15,09,78,000 টাকা দিয়েছে রেভিনিউ এক্সপেন্ডিচারে। গতবার ছিল কত? 13,07,00,000। তাইলে বেতন দিতে পারে না, কর্মচারী নেই, এই যতগুলি স্পট আছে, হ্যাঁ
লজ বা স্পট যেগুলি আছে, কর্মচারী নেই, গেলে দেখবেন ম্যানেজার নেই, লোক নেই, ভেঙে পড়ছে, খাট ভাঙা, এই নেই সেই নেই। সে যদি রেভিনিউ এক্সপেন্ডিচারের টাকা না পায়, সে টুরিস্ট স্পটে কিভাবে ডেভেলপমেন্ট করবে? স্যার আপনি বোঝেন, আপনারও একটা হোটেল আছে, আপনি তো জানেন এগুলি। আমি যেটা আসছি ছোট ছোট করে আমি কয়েকটা আমি শুধু এই করলাম, ন্যারেট করলাম। আমি যেটা বলতে চাই, এই বাজেটটা যেমন আমার প্রণজিৎ বাবু তো বুঝবেন, প্রণজিৎ বাবুর শহরও আছে, গ্রামও আছে। রেগাটা কি? রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট। এই তো এখন মহাত্মা গান্ধী রুরাল, মহাত্মা গান্ধী যোগ করতে গেলে আপনাকেও যোগ করতে হবে। শোনেন, আমি যে কথাটা বলছি, এই যে গ্যারেন্টি অ্যাক্ট, এখানে আজকে আমার কাছে লজ্জা, এই যে এখন 2018-19 আপনাদের এটা আপনাদের বাজেট, এখানে কি হয়েছে? এই বাজেটের বাইরে যে দিল্লি থেকে যে টাকা আসে, এখানে কি করেছে? টাকাটা এমন ভাবে কমিয়েছে। 18-19-এ যে টাকাটা ছিল, আমি রতন বাবুর ডাকাতে বলছি, কারণ উনি এই ব্যাপারে পারদর্শী। রতন বাবু তো খুব ভালো লোক, এমনি বোঝেন। এখানে কি হয়েছে? এখানে তখন ছিল 1788 কোটি 15,31,000 টাকা 18-19-এর রিভাইজ বাজেটে। আর আজকে এটা কি হয়েছে স্যার? আজকে আজকে এখন এই 1,500 কোটি টাকার থেকে এসে কত দাঁড়িয়েছে জানেন? আজকে হয়েছে মাত্র 725,99,43,000। তাইলে কি হচ্ছে? গ্রামের লোক মরে যাও, ভারত মাতা কি জয় বলো, না খেয়ে মরো। এই যে মহাত্মা গান্ধী অ্যান্ড রেগা, এটা কে করেছিল? ইউপিএ গভর্নমেন্ট প্রথম। তখন অবশ্য ওনারা কিছুদিনের জন্য বামফ্রন্ট আমাদের সমর্থন করেছে, আগে আবার চলে গেছে। আমি আপনাকে যেটা বলছি, এটা করার পরে বারাক ওবামা প্রেসিডেন্ট এসছিলেন আমেরিকার, বলছে ইট ইজ এ ম্যাজিক। ডক্টর মনমোহন সিং ছিলেন, ডক্টর মনমোহন সিং এবং সোনিয়া গান্ধী মিলে করেছিল, আপনি ভালোই জানেন স্যার। তাইলে এই জায়গাটাকে একবারে শেষ করে দেওয়া হচ্ছে। আমার কাছে স্যার ডক্টর নির্মলা সীতারামনের বাজেট তো আছে, নিয়ে এসছি। কারণ কখন রতন বাবু উঠে কি বলে, এই যে এটার মধ্যে স্যার এই এমজিএন রেগার টাকা কমিয়ে দিয়েছে। কারণটা কি স্যার? কিছুদিন পরে ওনারা একটা কাগজ বের করে বলতে, আমরা প্রথম পুরস্কার পেয়েছি, প্রথম এমনি লিখিত ভাবে প্রথম দিয়ে হবে, মানুষ না খেয়ে মরছে। ইউ হ্যাভ টু নো দা রিয়েলিটি অফ দ্য পিপুল। মানুষের কথাটা ভাবুন। আপনাদের বলছি, আমি যে কথাটা জন্য আজকে আপনাদের সাথে বেশি সময় নেব না, রতন বাবু রাগ করে বলেছেন, আপনারা বলেন এটাও ঠিক না, আমাদেরকে বলতে দেবে। আমি খাবো, আপনারা খেতে পারবেন না, রতন বাবু এই ধরনের ফর্মুলা হতে পারে না। আপনারাও খাবেন, আমরাও খাবো, জনগণও খাবো। একটা কথা মনে রাখেন রতন বাবু, এটা তো খুব শেমফুল। আজকে আপনাদের স্টেটমেন্টে পার্মানেন্ট এমপ্লয়ি আছে 1,02,372 জন। দেখুন, তাইলে আপনারা যখন এসছেন, কি ভাঙছিলেন? মিস কল চাকরি, ওই মিস কল কি আসে বিষয়? লোকই নেই, মরে গেছে। মিস কল দিলে লাপাতা। আমি আপনাকে বলি রতন বাবু, আপনি বলুন, আপনারা যখন এসেছেন, প্রথম যখন আপনারা এই করেছেন, এই আপনারা যখন বাজেট করেছেন, তখন সরকারি কর্মচারী কত ছিল? 1 লক্ষ। আমি কাগজের বাইরে কথা বলব, 1,15,000 না 17,000 ছিল। তাইলে কমে গেছে। কেন কমলো? আপনারা তো এই যে উগ্রনৃত্য, আপনাদের ভীষণ ডকুমেন্ট, হ্যাঁ,
50,000 চাকরি হবে, আসবো, দিতে হবে রতনবাবু রতনবাবু তো নিত্য জানে ভাই। এই নিত্যতে কি বলেছিলেন? এসেই ফার্স্ট এলো ভীষণ ডকুমেন্ট আপনাদের কি বলেছেন? এসে প্রথম ক্যাবিনেট বসার আগে 50,000। আজকে অব্দি আপনারা একটা হোয়াইট পেপার দিতে পারলেন না। রতন বাবু ক্যাবিনেটের থেকে বেরিয়ে এত চাকরি হবে, অত হবে, অত হবে। আপনি 3 মাস আগে যেটা বলে, আরেকজন মন্ত্রী আবার 3 মাস পরে সেইটা বলে। একই আমি পত্রিকায় পেয়েছি, ভুল হতে পারে। আপনি এখন এসে আসেন না বেশি, নতুন লোক দিয়েছেন, কারণ আপনি সিনিয়র হয়েছেন, অভিজ্ঞ মানুষ, সব জানেন, কিন্তু ফ্যাক্টস পেলেন। এইবার যেটা দিয়েছেন এইটা 2023-এ, এটাও কিন্তু আপনাদের লক্ষ্য রাখা উচিত। আমি রণজিৎ বাবুকে বলবো, আপনি বাজেট করেন, আপনার স্বচ্ছ লোক, তাতে কোনো সন্দেহ নেই। আই নো ইউ ফর লং টাইম, কিন্তু আপনি স্বচ্ছ লোক। রতন বাবু ভালো লোক, সুবক্তা, বাক সম্রাট, ওনারা সব জানেন। কিন্তু আপনাদের বলছি, এই যে কমিটমেন্টটা এবার করেছেন 23-এ, এটা কি দেখবেন? এটার সঙ্গে কোনো যোগাযোগ নাই আপনার বাজেটে, কোনো যোগাযোগ নাই। লাস্ট নট দ্য লিস্ট, আমি আপনাদের একটা কথা বলি, বেশি সময় নেব না, কারণ বিরক্ত বোধ করবেন না প্লিজ। আমি আমাদের জন্য বলছি না, উই আর টকিং ফর দ্য পিপুল। লোক আমাকে, আমি একটু স্বার্থপর। অটল জল যোজনা, এটা অটল মিশন, ওয়াটার মিশন, যেটা অত্যন্ত প্রণিধান, খুব ভালো। অটল বিহারী বাজপেয়ীকে সবাই শ্রদ্ধা করে, আমি আপনাকে বলি, কারণ মারা গেলে শ্রদ্ধা বেড়ে যায়, থাকলে বদনাম, মারা গেলে প্রণাম, ফুল সবাই দেয়। কিন্তু আমি দুঃখের সঙ্গে বলছি, আমি যখন এবার ইলেক্টেড করি, প্রথম আমি একটা চিঠি দিয়েছিলাম আমার খুব অনুজন, আমি খুব ভালোবাসি মেয়র মহোদয় দীপক মজুমদারকে, গত 27/2023 আমার এখানে আগরতলাতে, আমার এলাকাতে 17টা ফ্যামিলি ওই যে টাটা কোম্পানির সঙ্গে আজকে 20 বছর ট্যাক্স দেয় জলের পাইপ লাইন। আমিও দীপক মজুমদার মহোদয়কে বলেছি, আমি নিজে বলেছি, দীপক দাদা করে, এটা তো কোনো আমার না, এটা করবে কি DWS ডিপার্টমেন্ট। কোথায় DWS? আজকে 2 বছর যাবত আমি পিছনে আছি। আমার যদি এই অবস্থা হয়, সাধারণ লোক না খেয়ে মরবে। আমি রতনবাবু আপনাকে বলছি, আপনি সবই তদারকি করেন, কিন্তু আপনাকে বলছি প্লিজ আপনি জনগণের সঙ্গে মিশে। আমি মন্ত্রী মহোদয়দের বলবো, আপনারা সবাই ভালো কাজ করছেন, এতে কোনো সন্দেহ নেই। আগে তিনি যেত, রাজা মহারাজারা মোস্ট লাগিয়ে পাগড়ি পরে অন্ধকারে গিয়ে দেখতো জনগণের কি অবস্থা। আপনারা ঘরে বসে গিয়ে তারা আপনার সার্কেল আছে, তাবিদার না কি বলে রতনবাবু, ওই যে তোষামতকারী পাম্পু মাস্টার আপনাদের, হ্যাঁ, ওদের কথা শুনে আপনি জনগণকে বিশ্বাস করবেন না। প্লিজ গো টু দা ভিলেজেস, গো টু দা পিপুল, এবং তাদের থেকে নিয়ে বাজেট করুন। বাজেট আমরা বিরোধিতা করবো পারবো না, আপনার মেজরিটি। এর উপরে একে রাম আর তারপরে সুপ্রিম মথা আপনাদের সঙ্গে জোট দিয়েছে, তাইলে আমরা কি করে করবো? ছিল আমাদের সঙ্গে, নিয়ে গেছেন আপনারা, ভালো মানুষ, ভালো করেছে। ওটা সম্বন্ধে আমি সকালবেলা বলেছি, এটা আন্ডারস্ট্যান্ডিং। ওই আমরা ছোটবেলায় ওই চোখ বেঁধে কি কালী মাছি না কি একটা খেলি না, ওই কানামাছি ভোগ, এগুলি করি, এটা করার দরকার নেই। আপনারা তো সব পারেন, আপনাদের কাছে সব অর্থ, আপনাদের কাছে। আর দ্বিতীয় কথা, আমি প্রণজিৎ বাবুকে বলবো, আমি তো লাস্টই বলছি, যেহেতু আজকে সময় আছে, আমরা তো বলবো, বিহারের দিকে আমরা তাকিয়ে আছি, একটু নাই বললে নিয়ে যাও 1.5 লাখ কোটি টাকা, অন্ধ্র নিয়ে যাও 2 লাখ কোটি টাকা, তাইলে আমরা কেন প্যাকেজ পাবো না? রিমোটেস্ট স্টেট ইন ইন্ডিয়া, নর্থ ইস্টের মধ্যে রিমোটেস্ট, আমরা তার মধ্যে সবচেয়ে বেশি। এখন আমি একটা ওই
অষ্টম পে কমিশন একটা দিয়েছি ডাবল স্টার, তখন মনে দেখেছেন ওই দিন না বাকিটা কথা বলবো। আমি যে কথাটা বলতে চাই, আমি বিনীতভাবে হাউসের কাছে বলবো, আমরা এখানে এসেছি নির্বাচিত হয়ে, জনগণ অনেক প্রত্যাশা নিয়ে আমাদেরকে পাঠিয়েছে। আমি বেকারদের কি অবস্থা হয়েছে আমরা অনেকবার বলেছি, আমি প্লিজ রতনবাবু একটু দেখুন একটা হোয়াইট পেপার বের করা যায় কিনা, গত 7 বছরে আপনারা কতজনকে চাকরি দিয়েছেন। আর যেটা দরকার, আমি একটা প্রশ্ন নিয়েছিলাম ডাবল স্টার, অনিয়মিত কর্মচারীদের কিভাবে দেওয়া যায়। এখন স্পিকার মশাই এসছেন, শেষের দিকে বললে উনি তো এমনিতেই, আমি আসলে কাটা গায়ে নুনের চিটা লেগে যায়। আমি আরেকটা কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী উঠে বলেছেন ভালো 3% দিয়েছেন, 33 হয়েছে, কিন্তু এটা ভুলে গেছেন আরো 20 বাকি আছে। 23-এর মধ্যে 20, কর্মচারীরা কি করবে? বাজারে গেলে আগুন। আগে আমরা পকেটে টাকা নিয়ে ব্যাগে জিনিস আনতাম, এখন ব্যাগে টাকা নিয়ে পকেটে জিনিস আনতাম। রতনবাবু, আমি আমাদের অবস্থা, আমরা তো লোক দিয়ে বাজার রিয়েল পজিশন অফ দ্য মার্কেট। আপনারা কর্মচারী দিয়ে দেন এই পে কমিশন, যেটা আমি বলেছি অ্যাকর্ডিং আমাদের বেতন বাড়িয়েছেন। রতনবাবু, আপনাকে এত ভালো লাগে, আপনি এক্স এমএলএদের যেটা করেছেন, বলেছেন তাদের পরিবারের কথা বলেছেন, হৃদয় বিদারক, অত্যন্ত সুন্দরভাবে বলেছেন। আপনি তো প্রণীত দলকে চালান। আমি আপনাকে বলি স্যার, বাজেটে তো এটা কি আমি কি নাচ পাচ্ছি? আপনি ওটাকে আপনি কাল বন্ধ করেন, আপনি আমি তো বাজেটে বলি, আপনার ভাষা আপনার ভাষা শব্দ কত রতনবাবু ভালো লাগে কোন বাজেট? আমি আপনাকে বলি, রতনবাবু তো আমাদের সঙ্গে ছিল, আপনিও ছিলেন। কোন বাজেট? এই মজদুর বাংলাদেশ যাদের করে অপমানে হতে হবে তাদের সবার সমান, আপনি বলেছেন চোখের জল ফেলতে ফেলতে এখান থেকে। এটাই আপনাকে বললাম। আরে স্যার, আপনাকে বলি, আমি শেষ করছি, আপনি ঝামেলা করছেন কেন? শেষ থেকে বাজার শেষে এসে বাজারে গন্ডগোল করছেন কেন? আমি আপনাকে বলি, আপনি কেন যে দৌড়ে আসলেন আমি তো বুঝতে পারলাম, একদম ভালোই ছিল। আমি অনুরোধ রাখবো হাউসের কাছে, এখানে কিন্তু স্যার তর্ক বিতর্কের জায়গা, কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, কিভাবে, কেন আমরা একটা রিজলিউশন পাবো না? আমরা আমাদের প্যাকেজ চাই, আমরা প্যাকেজ চাই ত্রিপুরা। আমাদের মাননীয় রতনবাবু থাকা অবস্থায় ওনাকে তাদের এখানে বসিয়ে দিয়েছেন, আরেকজন বসে বসে এই করছে। স্যার পাওয়ার, প্লিজ, পাওয়ার এন্ড মানি এন্ড হেলথ সবসময় ঠিক থাকে না। মশাও আসবে না বসতে, একটা সময় মাছিও আসবে না আমাদের, যদি আপনি অন্যায় করেন। অন্যায় যে করে আর অন্যায় যে সহে প্রভু কিনা তাদের যেন
আপনি আমাকে কি বলবেন না? আপনার ঠিকই বলেছেন, মশাও কিন্তু আসে না, এই ফিল্ডটা ওনার এসছে, আমি এই জন্য বলছি কর্মফল। হ্যাঁ রতন বাবু এবার শেষ করুন। আর একটা কথা বলছেন যে এই খবরটা এদিকে আসা আমার কষ্ট হয়েছে, আমাদের সাথে ছিল, আপনাদের সাথে কোনোদিন কি ব্যাপারটা ছিল না। এখনই এই রতন বাবু এখনই উত্তর দেবেন, এত লেগে গেছে ওনার না কাটা গেলে নুনের চিটা মরিচ লাগে। এবার আপনার কি স্যার? থ্যাংক ইউ স্যার, আপনি ছিলেন না, আমি খুব খুশি। আমি ডেপুটি স্পিকারকে ধন্যবাদ জানাই, কারণ আপনি আসলে আপনার অবস্থা দেখেন, গত বিধানসভায় আপনি কত 43, এইবার আপনি 30-এ আনছেন, আর 3 বছরে কততে নেবেন? ওকে, ঠিক আছে, ঠিক আছে। স্যার আপনি ডিস্টার্ব করবেন না প্লিজ, হিউম্যানিটি একটা জিনিস আছে। শেষ করুন। আপনি যেভাবে সুদীপ বাবুকে গত শুক্রবারে অপমান করেছেন, আমি দেখেছি ইউ রিলেশন। আমি আর বলবো না। আমি আপনাকে বলি, শোনো, এগুলো কি বলছে অপমান করেছি? কি থেকে এই শব্দ নিয়ে আসেন? এটা হ্যালো, অ্যাকচুয়ালি করবেন, অপমান করতে আসছে এখানে। এরা না সম্মান করেছে, তার সম্মান করে, ঝাড়ু দিয়েও সম্মান করা যায়। ঠিক আছে, কি সম্মান করে আপনি সুদীপ বাবুকে যেভাবে সম্মান করেছেন, আমি আশ্চর্যান্বিত, কারণ আমি আপনাদেরকে দিল্লিতে দেখেছি একসঙ্গে। Many thanks. রণিত বাবু বাজেট সাজাতে জনাব। এবার রামু দাস, রামু বাবু, মাননীয় বিধায়ক শ্রী রামু দাস মহোদয়। মাননীয় অধ্যক্ষ মহোদয় স্যার, এখন যতক্ষণ আছে যা আছে আর 20-25 মিনিটে না, 5টার সময় খুব দারুণ, আমি আসলামই টাইমের কথা যে শুনতাম কি তার লাগে। তড়ি ঘুরি করে পানীয় জলের জন্য পাইপ বসানো কাজ শুরু হয়েছিল। শুধু পাইপই না, মিটার যুক্ত পাইপ বসানো কাজ শুরু করেছিল। এখন 7 বছর শেষ, 8 বছর আমরা পদার্পণ করেছি। আমি জানি না যে কতটা ওয়ার্ডের মধ্যে, ওয়ার্ড এলাকার মধ্যে, যারা আমরা শহর এলাকায় বসবাস করি, কতটা ওয়ার্ডের মধ্যে এরকম পানীয় জল শহরবাসী পাচ্ছে। এটা একটা বিশাল কষ্টের মুখে আমরা আছি, কারণ আমিও নির্বাচিত শহর এলাকা, আমি যে ওয়ার্ড এলাকা বসবাস করি সেটা হচ্ছে 41 নম্বর ওয়ার্ড। একটা বাড়িতে এখনো পর্যন্ত যে আমাদের আগের যে যুগের জল ছিল মিনি ডিপ টুয়েল,
সেই মিনিমিট ডিপটিউবেল জল পান করে মানুষ বেঁচে আছে। কিন্তু আমরা শহর এলাকায় বাস করছি, প্রতি বছর আমরা মার্চ মাসের আগে সরকারকে ট্যাক্সটা দিতে হচ্ছে। সেটা আমার প্রশ্ন না, এটা জনগণের প্রশ্ন, যে আমরা বিশুদ্ধ পানীয় জলের জন্য মানুষকে ট্যাক্স দিচ্ছি, কিন্তু আমরা জল তো পাচ্ছি না। আমাদের হয়ে কথা বলো, আমি বিভিন্ন জায়গায় চিঠিও দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত এই 41 নম্বর ওয়ার্ড এলাকায় মানুষের এখনো সেই সমস্যার সমাধান হয়নি। শুধু তাই না, এই যে মিটারযুক্ত পাইপটা বসানো হয়েছে, এই পাইপটা এখন আমার মনে হয় 80% বাড়িতে এখনই পাইপটা পাওয়া যাবে না, খুঁজে মিটারটা সহ খুঁজে পাওয়া যাবে না। আজকে এই যদি অবস্থা হয়, আমরা সবাই বলি যে আমরা উন্নয়নে পৌঁছে গেছি, সবকা সাথ সবকা বিকাশ, এটা কি মুখে মুখে কথা? শুধু মুখ দিয়ে কথা বললে কি বিকাশ হয়ে যাবে? আমি জানি বিকাশ হয় কাজের মধ্য দিয়ে, উন্নয়ন হয় কাজের মধ্য দিয়ে। তো আমরা লক্ষ্য করতে পারছি শুধু শুধু জল না, আজকে জলের কথা বললাম, আমাদের রাজ্যের মধ্যে আমি লক্ষ্য করতে পারছি আজকে সবচেয়ে ভয়াবহ সমস্যা আমাদের রাজ্যের মধ্যে বেকার সমস্যা। এটা আমরা সবাই জানি, কেউ আমরা বলি কেউ বলি না, কিন্তু আমরা এসেছি এই রাজ্যের বেকারদের কথা তুলে ধরার জন্য। কারণ তারও তো এই রাজ্যের মানুষ, তারও তো অনেক স্বপ্ন নিয়ে পড়াশোনা করেছে, স্কুল শিক্ষা অর্জন করেছে, মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করেছে, তারা তো আশা পড়াশোনা নিয়ে পড়াশোনা করেছে। আমরা লক্ষ্য করতে পেরেছি আজকে যারা এমএ পাস, যারা এমকম পাস, যারা এমএসসি পাস, যারা আজকে নেট সেট পিএইচডি করা যুবক যুবতীরা আছে, আজকে তাদের কথা ভাববে কে? তারা কি অপরাধ করেছে উচ্চশিক্ষা গ্রহণ করে? 2017 সালে যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, আজকে আমরা কিছুদিন আগে দেখেছি হাইকোর্টে রায় দিয়েছে যে 2017 সালে যারা ইন্টারভিউ দিয়েছে তাদেরকে যেটা যে আগামী যে ইন্টারভিউর জন্য তাদের জন্য সুযোগ করে দেওয়া হয়। তো 2017 সালের থেকে 2008 বছর লেগে যায়। এত যুবক যুবতী রাজ্যের মধ্যে প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ে মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে, পিএইচডি করছে, তাদের কথা ভাববে কে? সরকারের অনেক কোটা খালি আছে, অনেক নতুন বিশ্ববিদ্যালয় করছে, স্কুল কলেজ তৈরি করছে, তাহলে তাদেরকে নিয়োগ করা যেতে পারে। সরকারের সদিচ্ছা থাকতে হবে, যেন আমরা নিয়োগ করব। গেস্ট লেকচারার, তাদের কথা আমাদের বলতে হয়। একজন গেস্ট লেকচারার সে বছরে 80-85টা ক্লাস করে, তাকে 500 টাকা মজুরি দেওয়া হয় একটা প্রত্যেক ক্লাসে। আমাদের বাইরে যারা দৈনিক হাজিরা কাজ করে তাদের হাজিরা কত? আর সে যখন সে গেস্ট লেকচারার মানে কিটা, সে এমএ এমএসসি এমকম নেট সেট পিএইচডি করা, তাকে একটা ক্লাসে 500 টাকা দেওয়া হচ্ছে। তাদেরকে একটা ন্যূনতম, এর আগেও আমি আমাদের মাননীয় সদস্য সুদীপদা অনেকবার বলেছিলেন বিষয়টা, আমরা অনেকবার অনেক প্রশ্ন মধ্যে এনেছি, তাদের জন্য একটা বিকল্প হবার দরকার। তাদেরকে ন্যূনতম একটা চাকরি সবার হবে একথা আমরা বলবো না, কিন্তু চাকরির মতো তাদেরকে আরো উচ্চশিক্ষা নেওয়া যুবক যুবতী, তার চাকরির মতো তাদেরকে একটা ব্যবস্থা করে দেওয়ার দরকার। তাদের কথা ভাবতে হবে আমার মনে হয়েছে আগামী দিন। তা আমার যে বিষয়টা স্যার, এই বিধানসভার মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি 2022 সালে এই বিধানসভায় সচিবালয়ে 37টা পোস্টের জন্য সরকার অ্যাডভার্টাইজমেন্ট করেছিল, এবং এই 37টা পোস্ট আমরা দেখেছি পরে এগুলো বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। তো যে 37টা পোস্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল, তাদের থেকে যে ফ্রিটা নেওয়া হয়েছিল প্রায় 11 লক্ষ টাকার মতো ফ্রি নেওয়া হয়েছিল, এই ফ্রিটা কি তাদেরকে রিটার্ন করে দেওয়া হয়েছে? এই বিষয়টা তো আমাদের কোনো তথ্য আমরা খুঁজে পাইনি যে এইগুলো কোথায়। ওয়েট, যেহেতু আমি তো চার্জে আছি, পত্রিকাতে অ্যাডভার্টাইজ দিয়ে দেওয়া হয়েছে, সবাই যেন নাম্বার পাঠায়, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পাঠায়। এর মধ্যে অন্তর্পক্ষে যত রকম সফাই মাই নলেজ কনসার্ন অন্তর্পক্ষে 40% যারা ফন্ড তারা অ্যাকাউন্ট না পাঠিয়েছে, তাদের অ্যাকাউন্ট টাকা চলে গেছে। ওয়েট, তথ্য জেনে স্ট্রংলি বলা ভালো, তথ্য না জেনে অর্থ সত্য বলাটা ঠিক না।
প্লিজ কন্টিনিউ। স্যার, শুধু সচিবের না স্যার, আরো তো ডিপার্টমেন্ট আছে। আমি অন্য ডিপার্টমেন্টের কথা বলছি না, আপনি বলছেন যারা ফিস দিয়েছে তাদের টাকা ফেরত গেছে কিনা। আমি বলছি আরে টিপিসি আছে, টিপিসি তো আমরা দেখছি প্রায় সময় অ্যাডভার্টাইজ করা হয়, কিন্তু একসময় দেখি সেই পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। তো তাদের ফিগুলো রিটার্ন করে দেওয়া হয়নি স্যার, সেটা তো আমাদের জানা দরকার। আপনি তো বিধানসভার কথা বলেছেন, সত্যি। যাই হোক, আমার মনে হচ্ছে যে এইরকম এই রাজ্যের মধ্যে যখন অ্যাডভার্টাইজ করা হয় তখন সরকার জানে যে আমরা তাদেরকে নিয়োগ করব, কিন্তু সে জায়গায় কিছুদিন পরে কিসের জন্য সেগুলা অবলুপ্তি হচ্ছে করা হচ্ছে সে বিষয়টাকে আমাদেরকে জানানো হয়নি, রাজ্যের মানুষকে জানানো হয়নি। সে বিষয়টা তো ব্যাপারটা জানানো দরকার যে আমরা এই কারণে অবলুপ্তি করছি। সে বিষয়টা আমার মনে হয় আগামী দিন সে বিষয়টা ভাবা দরকার। স্যার, আরেকটা বিষয়, আমাদের রাজ্যে আমরা দেখেছি বিগত সরকার, বামফ্রন্ট সরকার যখন ছিল রাজ্যের মধ্যে অসংখ্য সামাজিক ভাতা, এ রাজ্যে যারা গরিব অংশের মানুষ আছে, যারা শ্রমিক, কৃষক, নারী, বৃদ্ধ বৃদ্ধা, শিশু, তাদের প্রত্যেকের জন্য এই সামাজিক ভাতা চালু করেছিল। স্যার, কেন্দ্রীয় সরকার মাত্র 3টা ভাতা চালু আছে, সবগুলো রাজ্য সরকার চালু করেছিল। স্যার, এই ভাতা আমি যদি ভাবি 31 জানুয়ারি 2018 ভাতা ছিল 4,22,278 জনের ভাতা পেতেন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা লক্ষ্য করতে পারছি সে ভাতা দিন দিন কমতে কমতে এখন সে ভাতা এই 3 লক্ষ এসে পৌঁছেছে। বাড়ার কথা স্যার। পয়েন্টটা এই যে ভাতাটা বললে 4 লক্ষ ছিল আগে, ওইটা ডাটাটা কোথায় থেকে তুমি পেলে? বিধানসভা তথ্য। বিধানসভার তথ্য 4 লক্ষ ছিল, আর এখন কত পায়? 3 লক্ষ কাছাকাছি। 3,05,000। এটা কোথা থেকে পেলে? বিধানসভা। এখানে সাবমিট করুন, ঠিক আছে, করবো। এটা টোটালি মিথ্যা, কারণ এখন বর্তমান ভাতা পায় 3,91,000, 3,91,000 ভাতা পায়। আর যেগুলো কমেছে, আগে কি ছিল, যখন আধার লিঙ্কেজ ছিল না, আধার লিঙ্কেজ না থাকার কারণে এক একটা মহিলা দুটা ভাতা পেত, এরকম প্রায় 30,000 ভাতা কাটা গিয়েছে। যারা হয়তো বিধবা ভাতা পেতেন 40 বছরে, ওই মহিলা যখন 60 বছর ঊর্ধ্ব হয়েছে তখন তিনি সেই ভাতাটাও পেতেন, বৃদ্ধ ভাতা। একটা লোক 2টা ভাতা পেত, এই 2টা ভাতা পাওয়ার কারণে যখন আধার লিঙ্কেজ হয়েছে অটোমেটিক একটা ভাতা কেটে গেছে। আমাদের রাজ্যে এখন 3,91,000 ভাতা অলরেডি আধার লিঙ্কেজ, যাদেরকে অনলাইনে পেমেন্ট করা হয় প্রতি মাসের 7 তারিখের আগে। যারা পায় না এরকম 18,000 ভাতা আছে, যারা এখনো আমরা পত্রিকাতে 2-3 বার অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরেও যারা এসে এখনো নথিভুক্ত করায়নি, কারণ তারা আধার কার্ড দিতে পারছেন। কিন্তু এই যে তথ্যটা, যেটা আমি জানি না কোথায় থেকে পেলে, তুমি এটা দিয়ে দিও এখানে। আমি অধ্যক্ষ মহোদয়, স্যার স্যার সত্যি কথা বলার পরও যদি মিথ্যা বলো, আপনারা মিথ্যা বলেন, আমরা স্যার এই বিষয়টা আমরা বলার চেষ্টা করছি, এই বিষয়টা আমরা বলার চেষ্টা করছি আপনাদের কাছে যে সরকার, আপনারা তো ডাবল ইঞ্জিনের সরকার, তো ভাতা তো বাড়ার কথা প্রতি বছর বছর, এটা কমার তো কথা না, কিন্তু ভাতা কমছে কি করে? আপনারা বলছেন না না না, কত লোক না 29,000 কে 2জন করে ভাতা বা একজন ব্যক্তি 2টা করে ভাতা বা কত লোক, কত লোক? আমাদের রাজ্যের মধ্যে আমার মনে হচ্ছে আরো অনেক দুস্থ মানুষ আছে, গরিব মেহনতি মানুষ আছে, তাদের কথা ভাবতে হবে, তাদের কাছে আমরা বুঝতে হবে কি অনেক কর্মীরা আছেন, সরকারি আধিকারিকরা আছেন, বাড়ি বাড়ি সার্ভে করতে হবে, মানুষ অফিসটা ভালো করে চিনে না, মানুষ অফিস ভালো করে চিনে না, অফিস মানুষের কাছে বুঝতে হবে, অফিসটা মানুষের কাছে বুঝতে হবে কে? আজকে বিধানসভায় মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা চলবে না। কে মিথ্যা কথা বলেছে? বলছি তো, কে বলুন না, শুনতাছি তো মিথ্যা কথা বলছে। কে বললো? কে বিধানসভা মিথ্যা কথা বলেছে? আরে মন্ত্রী, মাননীয় মন্ত্রী দেখেন, বলুন বলুন বলুন, কে বলছিলেন বলুন। বলছিলাম আপনার কাছে যে তথ্যটা বিধানসভাতে যদি দিয়ে থাকে দেওয়ার জন্যই বলছি, কারণ আমাদের কাছে যে তথ্যটা আছে, আমরা তো, আমি এজ এ মন্ত্রী হিসাবে বলছি
দায়িত্ব নিয়ে বলছি, যেহেতু এই দায়িত্ব দপ্তরের মন্ত্রী, প্রতি মাসে আমরা পেমেন্ট করি, আমরা 3,91,000 লোকের পেমেন্ট যায়, তো এই সত্যতা আমি তো দিতে চাইছি, তুমি দিয়ে দাও, যে ইনকোয়ারি করিয়ে নেবো আমরা। মানে অধ্যক্ষ মহোদয় স্যার, আমাদের যদি স্বাস্থ্য নিয়ে একটি কথা বলি, এক্সকিউজ মি, যে মিথ্যে কথা বিধানসভায় বলেছে এটাকে এক্সপাস করতে হবে, আর যেখানে মিথ্যা শব্দ না আগে বললেন না কেন? যেখানে যেখানে মিথ্যা বলেছে, যেখানে ঠিক আছে, যারা যেটা যেটা মিথ্যা বলেছে এটা বাদ যাবে বলেছে, ওই শব্দটা বাদ যাবে। আর রামবাবু একটা কথা মনে রাখেন, উনি পরিষ্কার বলেছে যে যখন আদান দিন স্টার্ট হলো তখন যারা 2টো করে ভাতা পায় কমে গেছে, এক, এবং কিছু ভুয়া ভাতা ছিল আগের সময় দেওয়া হয়েছিল, এটা বাদ গেছে, উনি পরিষ্কার বলেছে। আপনাকে যদি তথ্য থাকে একটা চিঠি দিয়ে জমা দিয়ে দিন, ফিনিশ। এটা নিয়ে আর একটু করা যাবে। মানে অধ্যক্ষ মহোদয় স্যার, স্যার আমাদের স্বাস্থ্য কথা যদি একটু বলতে হয় স্যার, আমাদের WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী আমাদের 1,000 জনসংখ্যার অনুপাতে একজন করে চিকিৎসক থাকা আবশ্যক। স্যার আমরা লক্ষ্য করতে পারছি স্যার, আমাদের রাজ্যের মধ্যে একটা হাসপাতাল, যে হাসপাতালটা এটা আমরা এখন অনেকেই ভুলে গেছি বললেই চলে, পুলিশ হাসপাতাল, যেটা আমাদের যারা পুলিশ আধিকারিকরা আছেন তাদের চিকিৎসা আগে দেখছি, আমরা ছোট যখন ছিলাম, আমার বাড়ি এখানে পুলিশ হাসপাতালের কাছাকাছি, মানুষ ওইখানে চিকিৎসার সুযোগ গ্রহণ করতেন। এখন এই হাসপাতালটা জরাজীর্ণ অবস্থায়, শুধু 2জন ডাক্তার, এটা 50 বেডের হাসপাতাল ছিল, 50 বেডের হাসপাতাল। আমি চিঠিও দিয়েছিলাম, স্বাস্থ্য দপ্তরকে চিঠিও দিয়েছিলাম, কিন্তু আজকে লক্ষ্য করতে পারছি সেই 50 বেডের হাসপাতালের মধ্যে এখন TSR জওয়ানরা এখানে এখানে তারা থাকে। এত বড় হাসপাতাল দরকার পড়ে না, যেহেতু এখন সরকার সেদিকে নজর নেই, সরকারের সেদিকে নজর নেই, তো ওই জায়গার মধ্যে এখন TSR থাকে। স্যার একটা এত বড় হাসপাতাল, এই 50 বেডের হাসপাতাল, সেখানে আজকে আমাদের এই যে মানুষ চিকিৎসা তো দূরের কথা, সেখানে শুধু পুলিশরা না, এই এলাকায় যারা আছে এখানে বিভিন্ন অনেকটি এলাকা আছে, পশ্চিম প্রতাপগড়, কৈলাসটিলা, স্টালিন মিলনী বা অনেকগুলো ইচ্ছাবাজার, অনেকগুলো এলাকা আছে, এই প্রত্যেকটি মানুষ এখানে এসে চিকিৎসার সুযোগ গ্রহণ করে। কিন্তু আজকে দেখছি আমরা সেটা আস্তে আস্তে বন্ধের পথে। তো আমি এখন মাননীয় মন্ত্রী ওনার কাছে অনুরোধ করবো বিষয়টা নিয়ে যাতে এই বিষয়টা নজর দেওয়া হয়। এই হাসপাতালটা একটা গুরুত্বপূর্ণ হাসপাতাল রাজ্যের মধ্যে। আমাদের এই স্বাস্থ্য দপ্তরের কথা বললে আমরা বলতে হয় আরো এই স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে নজর দিতে হবে, কারণ যেসব শূন্যপদ গুলা খালি আছে এই শূন্যপদ গুলা অতি শীঘ্রই যাতে নিয়োগ করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা লক্ষ্য করতে পারছি রাজ্যের যে রেফারেল হাসপাতালগুলো আছে, এই রেফারেল হাসপাতালগুলোর মধ্যে অনেক কর্মীর সংকট, শুধু ডাক্তারই বিশেষ কথা না, অনেক কর্মী থাকে, এই কর্মীগুলোর সংকট আছে, সেগুলোর দিকে নজর দিতে হবে। স্যার আমার যে বিষয়টা আজকে যুবক যুবতীরা দিশাহারা রাজ্যের মধ্যে কি করবে কি না, কারণ বিকল্প কোন কাজ নেই রাজ্যের মধ্যে। কারণ আমরা লক্ষ্য করতে পারছি আজকে যুবকরা যখন উচ্চশিক্ষা গ্রহণ করার পরে বা যে যেরকমই শিক্ষা গ্রহণ করছে রাজ্যের মধ্যে, তারা আজকে এই রাজ্যে শিল্প কারখানা সেরকম কিছুই নেই। যে প্রাইভেট কয়েকটা সংস্থা আছে, এই প্রাইভেট সংস্থার মধ্যে তো সবাই কর্মসংস্থান করা সম্ভব না। আমরা লক্ষ্য করতে পারছি আজকে বিভিন্ন ভাবে এই যুবক যুবতীরা বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ নিয়ে চলছে। আমাদের রাজ্যের যুবকরা আজকে বাইরের রাজ্যগুলো আছে পাড়ি দিচ্ছে, বাইরের রাজ্যে কাজ করছে, বাইরের দেশে পাড়ি দিচ্ছে কাজের সন্ধানে।